আব্বা, এ তো বুড়ি, একে আমি বিয়ে করব না। সিফাতের কথায় চোখ দিয়ে জল গড়িয়ে পারে সুমির। সুমির বয়স ৩২, ভাগ্যের জেরে আছে বিধবা। সুমির বাবা আজমত সাহেব তার টাকার প্রতিপত্তির জেরে পাশের গ্রামের রহমত মোল্লার ২২ বছরের ছেলের সাথে সুমির বিয়ে দিচ্ছেন। রহমত মোল্লা তড়িঘড়ি করে ছেলের কানের কাছে গিয়ে বলেন, চুপ কর, সোনার আংটি বাঁকা হলেও ভালো। বাবা, তাই বলে বুড়ি? বাপ মরা একমাত্র মেয়ে, বাপের টাকা অঢেল, বিয়ে হলে সব তোর। রহমত মোল্লা তার ছেলের কানে ফিস ফিস করে কথাগুলি শেষ করে একবার চারপাশ দেখলেন। আজমত সাহেবের বাড়ির প্রশস্ত উঠোন লোকে লোকারণ্য, নিমন্ত্রিতদের শোরগোল আর লোকজনের চাপা গুঞ্জনে ভরপুর হলেও সুমি যেন সেই মুহূর্তেই পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ৩২ বছরের সুমি, যার জীবনে আনন্দের রং মুছে গিয়েছিল অনেক আগেই, সে আজ আবার বধূবেশী। নতুন করে কোনো স্বপ্ন দেখার সাহস তার ছিল না, কেবল ছিল এক গভীর শূন্যতা আর অপমানবোধ। অল্প বয়সী সিফাতের চোখে সে যে ঘৃণা দেখেছিল তা তার বিধবা জীবনের সব দুঃখকে ছাপিয়ে গিয়েছিল। সিফাত তার বাবার কথা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গিয়েছিল বটে, কিন্তু তার মুখভঙ্গিতে বিরক্তি স্পষ্ট হয়ে উঠেছিল। সে একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় সুমির দিকে, তারপর দৃষ্টি ঘুরিয়ে নেয় উঠোনের অন্য দিকে। যৌবনের দম্ভ আর লোভের টানাপড়নে সে যেন একটি অদৃশ্য আগুনে পুড়ছিল। অর্থপ্রাপ্তির নিশ্চিত সম্ভাবনা তার ভেতনের বিদ্রোহকে সাময়িকভাবে দমন করেছিল। আজমত সাহেব, যিনি এতক্ষণেই চাপা নাটকের দর্শক ছিলেন, তিনি এবার এগিয়ে এলেন। তার প্রকাণ্ড শরীর আর রাজকীয় পোশাক তার বিপুল প্রতিপত্তির জানান দিচ্ছিল। মেয়ের চোখের জল হয়তো তার কাছে সামান্য মূল্যহীন ছিল, কারণ এই বিয়ে তার সম্মান এবং টাকাকে সঠিক হাতে তুলে দেওয়ার একটি সফল কৌশল। তোমরা কি ফিসফিস করছো বাপ? যা বলার কাজ শেষে বলো। কাজী সাহেব এসেছেন, দেরি করা ঠিক হবে না। কই কিছু না আজমত ভাই, ছেলে নতুন জামাই হচ্ছে, একটু শাল পরামর্শ করছিলাম, আপনি এগিয়ে যান। আজমত সাহেব গর্বিত ভঙ্গিতে মাথা নেড়ে কাজী সাহেবের দিকে হেঁটে গেলেন। গ্রামের সবচেয়ে বয়স্ক এবং বিজ্ঞ কাজী সাহেবকে আনা হয়েছে। তিনি একপাশে মাদুর পেতে বসেছিলেন, পাশে খোলা ছিল বিবাহের দলিলপত্র। তার গম্ভীর মুখাবয়ব আর সাদা লম্বা দাড়ি যেন অনুষ্ঠানের পবিত্রতাকে আরও বাড়িয়ে তুলেছিল। কাজী সাহেব গলা খাকারি দিলেন। শোরগোল কিছুটা কমল। উপস্থিত সকলের মনোযোগ এবার বিয়ের মূল পর্বের দিকে নিবদ্ধ হল। সুমিকে তার একজন নিকট আত্মীয়া ধরে নিয়ে এলেন। নতুন করে পরানো শাড়ি আর গহনা সুমির শরীরের ওপর যেন শুধু চাপিয়ে দেওয়া হয়েছিল। সেখানে কোনো আনন্দ বা ভালোবাসার ছোঁয়া ছিল না। তাকে বসানো হলো একটি পর্দা ঘেরা অংশে, যেখানে কাজী সাহেব তার কিছু আনুষ্ঠানিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন। সিফাতকে নিয়ে আসা হলো খোলা অংশে, যেখানে আজমত সাহেব, রহমত মোল্লা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা বসেছিলেন। সিফাত মুখ ভার করে বসে রইল। তার চোখ একবারও সুমির পর্দার দিকে গেল না। রহমত মোল্লার পুত্র সিফাত আলী, আপনি কি আজমত সাহেবের কন্যা সুমি বেগমকে নির্ধারিত মোহরানার বিনিময়ে স্ত্রী হিসাবে কবুল করতে প্রস্তুত? কাজী সাহেবের প্রশ্ন যেন কামানের গোলার মতো নীরবতা ভেঙে দিল। সিফাতের বুকের ভেতরে তখন যেন হাজারটা ইঁদুর দৌড়াচ্ছিল। এক পাশে তার লোভ, অন্য পাশে তারুণ্যের অহংকার। রহমত মোল্লা তার ছেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। বল বাবা, জলদি বল। জি, কবুল। সিফাতের কণ্ঠস্বর ছিল ক্ষীণ, দ্বিধাগ্রস্ত। তার মুখ থেকে কবুল শব্দটি বের হতে দেরি হওয়ায় আজমত সাহেবের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছিল। কিন্তু রহমত মোল্লা সঙ্গে সঙ্গে আজমত সাহেবের দিকে তাকিয়ে হাসলেন। ছেলে লাজুক তো, তাই একটু আসতে বলল, মন থেকে কবুল করেছে। মন থেকে কবুল হলেই হলো। এরপরের পর্বটি আরও কঠিন ছিল। কাজী সাহেব সুমির পর্দার পাশে গেলেন। আজমত সাহেবের কন্যা সুমি বেগম, আপনি কি রহমত মোল্লার পুত্র সিফাত আলীকে নির্ধারিত মোহরানার বিনিময়ে স্বামী হিসেবে কবুল করতে রাজি? সুমি মাথা নিচু করে বসেছিল, তার চোখে কোনো পলক পড়ছিল না। তার মনে হচ্ছিল এই প্রশ্নটি যেন কোনো অপরিচিত রুক্ষ ভাগ্য তার দিকে ছুড়ে দিয়েছে। তার জীবনে আর কোনো রাস্তা খোলা নেই। বাবার প্রতিপত্তি আর সম্মান রক্ষার জন্য এই বিয়ে তার জন্য একমাত্র গন্তব্য। চারপাশ জুড়ে কেবল পিন পতন নীরবতা, সবাই অপেক্ষায়। আজমত সাহেবের চোখে উদ্বেগ। সুমির উত্তর দিতে দেরি হওয়ায় তার ধৈর্যচ্যুতি ঘটছিল। মা, কি হলো? চুপ কেন, বলো। সুমি ঠোঁট কামড়ে ধরল। সে একবার ভাবল এই মুহূর্তে সে সবকিছু অস্বীকার করে দেবে। সেই বুড়ো অপবাদ নিয়ে আর অপমান সইতে পারবে না।
কিন্তু পরক্ষণেই তার মাথায় এলো, যদি সে অসম্মতি জানায় তবে তার বাবা লোকসমাজে কি মুখ দেখাবেন। টাকার বিনিময় কেনা এই সম্পর্কের চেয়ে ভালো কিছু তার ভাগ্যে আর নেই। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সুমির বুক থেকে। সেই শ্বাসেই তার পুরনো জীবন এবং স্বপ্নগুলো যেন মিলিয়ে গেল। সে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, জি কবুল। সেই একটি শব্দ যা সুমির জীবনে এক নতুন এবং অনিশ্চিত অধ্যায়ের সূচনা করল। কাজী সাহেব সন্তুষ্ট চিত্তে দলিলে সই করার কাজ শুরু করলেন। বিবাহের যাবতীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন হল। আজমত সাহেবের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। রহমত মোল্লা সিফাতকে হাত ধরে টেনে ওঠালেন। তার চোখে এখন যেন বিজয়ী রৌধত্ব। এরপরের পালা হল বিদায়, সুমির জীবনের সব থেকে কঠিন সময়। সূর্যাস্তের লাল আভা আজমত সাহেবের বাড়ির উঠোন থেকে ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। বিদায়ের করুণ সুর যেন আকাশ বাতাস ভারী করে তুলেছিল। সুমিকে যখন তার বাবার বাড়ি থেকে বের করে আনা হলো, তখন তার পা চলছিল না। এই বাড়িতেই তার জন্ম, তার শৈশব, তার প্রথম ভালোবাসা এবং তার প্রথম বিধবা জীবনের সব নিঃশব্দ কান্না লুকিয়ে আছে। সুমি তার বাবা আজমত সাহেবের পায়ের কাছে লুটিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। আব্বা আমাকে কার হাতে তুলে দিলে? আমি এখানে ভালো ছিলাম। ছি মা, অমন করে বলতে নেই। তোমার ভালো হবে, তুমি নতুন জীবন শুরু করো। আমি তোমার পেছনে সব সময় আছি, মনকে শক্ত করো। আজমত সাহেব সুমিকে সান্ত্বনা দিচ্ছিলেন বটে, কিন্তু তার চোখের কোণে এক ফোঁটা জলও ছিল না। তিনি জানতেন তার আর্থিক প্রাচুর্য এই সম্পর্কের সব কাটা ঢেকে দেবে। তিনি শুধু সম্মান এবং সামাজিক প্রতিপত্তি নিয়ে চিন্তিত ছিলেন। অন্যদিকে সিফাত তখন তার বাবার সাথে দাঁড়িয়েছিল। তাদের চোখে বিদায়ের কোনো রেশ ছিল না, ছিল শুধু নতুন সম্পত্তির আগমনীর অপেক্ষা। রহমত মোল্লা তাড়াহুড়ো করছিলেন, কারণ সন্ধ্যার আগেই নতুন বউকে ঘরে তুলতে হবে। আর কান্দাকাটি করে সময় নষ্ট করো না তোমরা, চলো মা, রাত হয়ে যাচ্ছে। সুমিকে একটি পালকিতে ওঠানো হলো। পালকিটি ধীরে ধীরে আজমত সাহেবের বাড়ি থেকে বেরিয়ে গেল। এই বিদায় যেন শুধু একটি বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া ছিল না, এটি ছিল এক জগৎ থেকে আরেক জগতে যাত্রা, যেখানে তার নতুন স্বামী তাকে বুড়ি বলে সম্বোধন করেছিল। পথে যেতে যেতে পালকির দোলানিতে সুমির চোখ থেকে টপ টপ করে জল ঝরছিল। তার পাশে পালকিতে ছিল রহমত মোল্লার ভাগ্নি, যে কিনা নতুন বউকে ঘরে তোলার দায়িত্ব নিয়েছিল। সে ক্রমাগত সুমিকে সাহস দিচ্ছিল। কেঁদো না গো ভাবি, সব ঠিক হয়ে যাবে। সিফাত ভাই খুব ভালো ছেলে। সুমি কোনো উত্তর দিল না। সে শুধু ভাবল, ভালো ছেলে যদি হতো তাহলে অর্থের লোভে সে ৩২ বছরের বিধবাকে বিয়ে করত না, আর প্রকাশ্যেই তাকে বুড়ি বলে অপমান করত না। প্রায় ১ ঘন্টা পর তারা রহমত মোল্লার বাড়িতে পৌঁছল। এটি আজমত সাহেবের বিশাল প্রাসাদের তুলনায় একেবারেই সাধারণ এক বাড়ি। মাটির উঠোন, খড়ের চালা দেওয়া রান্নাঘর আর সামান্য কয়েকটি কক্ষ। এই বাড়িতেই এখন থেকে সুমির ঠিকানা। নতুন বউ বাড়িতে আসায় গ্রামের লোকজনের ভিড় জমে গিয়েছিল। সবাই উৎসুক দৃষ্টিতে দেখছিল কেমন সেই বিধবা বউ যার বাবার এত টাকা। নানা রকম গুঞ্জন আর ফিসফিসানি ভেসে আসছিল। সুমিকে পালকি থেকে নামানো হলো। রহমত মোল্লার স্ত্রী অর্থাৎ সিফাতের মা এসে বরণ করে নিলেন। শাশুড়ির চোখে মিশ্র অনুভূতি ছিল। একদিকে ধনী ঘরের বউ আনার আনন্দ, অন্যদিকে বয়সের ফারাক নিয়ে চাপা দুশ্চিন্তা। এসো মা, এসো, লক্ষ্মী বউ আমার। এবার তোমার হাত ধরে আমাদের ঘরে লক্ষ্মী এলো। সুমি নির্বাক মুখে সব আচার অনুষ্ঠান পালন করল। তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হলো। এখন অপেক্ষা বাসর রাতের জন্য। সিফাতের জন্য বাসর ঘরটি বিশেষভাবে সাজানো হয়েছিল। ঘরটি নতুন ফুল আর রঙিন কাগজ দিয়ে সজ্জিত। যদিও সেই সাজসজ্জার পেছনে কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল লোক দেখানো নিয়ম। সুমিকে ঘরে এনে একটি খাটের এক কোণে বসানো হলো। বিয়ের ধকল আর দুশ্চিন্তায় সুমির শরীর যেন ভেঙে আসছিল। ক্লান্তিতে চোখ বুজে আসছিল তার। সে একা বসেছিল বাসর ঘরে। তার মনে তখন কোনো নতুন স্বপ্নের রেস ছিল না, ছিল শুধু ভয়। সিফাতের ঘৃণা মেশানো দৃষ্টি তার মনের কোণে বারবার ভেসে উঠছিল। বাইরে তখন চলছিল গ্রামের লোকজনের শেষ মুহূর্তের হাসি তামাশা এবং বিয়ের খাওয়া দাওয়া। রহমত মোল্লা তখন গর্বের সাথে সবার সাথে কথা বলছিলেন। জানো তো, আজমত ভাইয়ের মেয়ের সাথে বিয়ে হয়েছে। যা পেলাম তা তো রাজকীয় ব্যাপার। রাত গভীর হলো। একে একে সবাই বিদায় নিতে শুরু করলো। ঘরের ভেতরে নীরবতা আরও বাড়ল। সুমি জানে এবার সিফাত আসবে।
সেই যুবকের সাথে তার নতুন জীবনের প্রথম সাক্ষাৎ, যেখানে ঘৃণা আর লোভের মিশেল রয়েছে। অবশেষে দরজায় শব্দ হলো। কপাট খুলে ঘরে প্রবেশ করল সিফাত। তার মুখে কোনো হাসি নেই, কোনো লাজুকতা নেই, বরং সেখানে ছিল এক ধরনের বিরক্তি আর অসহায়তা। সে দরজা বন্ধ করল এবং ঘরের ভেতর এসে দাঁড়ালো। ঘরে প্রবেশ করে সিফাত এক মুহূর্তের জন্য সুমির দিকে তাকালো। সেই চোখে কোনো প্রেম বা মুগ্ধতা ছিল না, ছিল সেই পুরনো অপছন্দ। সুমি তখনও ঘোমটা টেনে বসে আছে, তার হাত পা কাঁপছিল। সিফাতের উপস্থিতি তার হৃদস্পন্দন আরও বাড়িয়ে দিল। এত নাটক করার কি দরকার ছিল? সিফাতের রুক্ষ কণ্ঠস্বর সুমির কানে বিষের মতো বাজল। সুমি সাহস করে ঘুমটার ভেতর থেকে মাথা সামান্য তুলল। মানে আবার কি? বিয়ের তো কোনো দরকার ছিল না। বাবার টাকার লোভের জন্য এই বুড়ো বয়সের বোঝা আমার ঘাড়ে চাপানো হলো। সিফাতের এই সরাসরি আঘাত সুমিকে স্তম্ভিত করে দিল। তার চোখ ভরে জল এলো, কিন্তু সে এবার আর কাঁদতে পারল না। তার ভেতরের অভিমান আর রাগ যেন তার সব অশ্রু শুকিয়ে দিল। তুমি ভুলে যাচ্ছ তোমার বাবা কি বলেছেন। সোনার আংটি বাঁকা হলেও সেটার দাম আছে। তোমার বাবার সেই লোভই আমাকে আজ এখানে এনে বসিয়েছে। আমাকে বুড়ি বলার আগে নিজের লোভের কথা মনে রেখো। সুমির অপ্রত্যাশিত দৃঢ়তা সিফাতকে কিছুটা অবাক করল। সে হয়তো ভেবেছিল সুমি চুপ করে সব অপমান সহ্য করবে, কিন্তু তার কণ্ঠস্বরে স্পষ্ট এক প্রতিবাদ। ওহ, বেশ তেজ তো। তোমার বাবা তো টাকা দিয়েও তেজ কিনে দিয়েছেন দেখছি। শোনো, আমি তোমাকে বিয়ে করেছি শুধু ওই টাকার জন্য। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হবে না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। তুমি আমার ঘরে থাকতে পারো, কিন্তু আমার হৃদয়ে নয়। সিফাত চরম আঘাত হেনে খাটের উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। সুমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার মনে হলো এত সহজেই তার জীবনের এই নতুন অধ্যায় শুরু এবং শেষ হয়ে গেল। তার চোখে কোনো জল ছিল না, শুধু ছিল এক গভীর শূন্যতা। সে সারা রাত বসে রইল। বাসর ঘরটি যেন পরিণত হলো এক নীরব শীতল কারাগারে। রাত পেরিয়ে ভোর হলো। পূব আকাশে তখনও সূর্যের পূর্ণ দেখা মেলেনি, কিন্তু রহমত মোল্লার বাড়িতে লোকজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। বাসর ঘরে আলো প্রবেশ করছিল জানালার ফাঁক গলে। সেই আবছা আলোয় সুমির ক্লান্ত অস্ত্রবিহীন চোখ দুটিকে আরও বেশি বিষণ্ণ দেখাচ্ছিল। সারা রাত সুমি খাটের আটকোনায় চুপ করে বসেছিল। তার শরীরের প্রতিটি কোষে যেন একটা শীতল পাথর জমেছিল। সিফাত অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়েছিল। তার নিঃশ্বাস ছিল ভারী, যেন এক গভীর ঘুমে সে জীবনের কঠিন বাস্তবতা থেকে পালিয়ে বাঁচতে চাইছে। প্রথম প্রহরের আলোয় সিফাতের ঘুম ভাঙল। সে চোখ খুলে একবার ঘরের সিলিংয়ের দিকে তাকালো, তারপর পাশ ফিরে দেখল সুমিকে। ৩২ বছরের সুমি তখনও ঘুমটা টেনে বসা। তার বসা ভঙ্গিতে এক ধরনের স্থিরতা ছিল, যা সিফাতের তারুণ্যের কাছে অসহনীয় মনে হলো। সিফাত কোনো কথা বলল না। সে দ্রুত উঠে বসল, যেন তার পাশে বসা মানুষটি তার কাছে অস্বস্তির কারণ। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। রাত তো পোহালো, আর অভিনয় করতে হবে না। উঠে নিজের কাজ দেখো। সিফাতের কণ্ঠস্বর ছিল শীতল এবং কর্কশ। সুমি তার এই নিষ্ঠুর আচরণে কোনো উত্তর দিল না। সে শুধু দেখল সিফাত ঘর থেকে বেরিয়ে গেল, দরজাও ঠিকমতো বন্ধ করেনি। এই ছিল তাদের বাসর রাতের পরের সকাল। সিফাত বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সুমি ধীরে ধীরে উঠল। তার শরীর যেন পাথরের মতো ভারী। সে গুছিয়ে নিল নিজেকে। তার বাবার দেওয়া দামি শাড়ির ভাঁজ হয়তো তার নতুন ঘরের দারিদ্র্যের সাথে মানায় না, কিন্তু এই পোশাক তার ভেতরের আত্মমর্যাদার প্রতীক। কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে শাশুড়ি মায়ের গলার আওয়াজ ভেসে এলো। নতুন বউকে দেখতে আসার প্রথা পালন করতে হবে। শাশুড়ি অর্থাৎ সিফাতের মা দরজার কাছে এসে দাঁড়ালেন। তার চোখে কৌতূহল এবং কিছুটা সংকোচ। ধনী ঘরের মেয়েকে বউ করে এনেছেন, এখন তার সাথে কেমন ব্যবহার করতে হবে তা নিয়ে তিনি দ্বিধায় ভুগছিলেন। বৌমা, ওঠো মা, আর কতক্ষণ বসে থাকবে? এইবার মুখখানি দেখাও। সুমি শান্তভাবে ঘোমটা খুলল। তার মুখ ছিল ফ্যাকাশে, কিন্তু চোখ দুটি ছিল দৃঢ়। তার গায়ের রং ফর্সা, চেহারায় এখনও লাবণ্য আছে, যা শাশুড়ির কাছে কিছুটা স্বস্তি নিয়ে এলো। বাপরে, সত্যি খুব সুন্দরী তুমি। সিফাতের জন্য তো রাজরানী জুটেছে। এসো মা, তোমাকে একটু চা বানাতে হবে। আমাদের এখানে নতুন বউকে প্রথম দিনই হাত ধরে কিছু একটা করতে হয়। শাশুড়ির কথায় মিশ্রিত ছিল প্রশংসা এবং কাজের দায়িত্ব। সুমি মাথা নেড়ে সম্মতি জানালো। চলুন মা। সুমি শাশুড়ির পিছু পিছু রান্নাঘরে গেল। রান্নাঘরটি ছিল মাটির দেওয়াল এবং স্বল্প আলোয় ঢাকা।
আজমত সাহেবের বাড়ির ঝকঝকে রান্নাঘরের সাথে এর কোনো তুলনাই হয় না। সুমি জীবনের বেশিরভাগ সময় চাকরদের কাজ করতে দেখেছে, নিজে কখনো হাতে ধরে চা বা খাবার তৈরি করেনি। কিন্তু সে কোনো দ্বিধা দেখালো না। শাশুড়ি তাকে চায়ের সরঞ্জাম দেখিয়ে দিলেন। সুমি মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করল। তার মনের ভেতর তখন কেবল সিফাতের বলা কথাগুলি ঘুরপাক খাচ্ছিল। বুড়ো বয়সের বোঝা, অভিনয়, শুধু টাকার জন্য। সকালের এই ব্যস্ততার মাঝেও রহমত মোল্লার প্রবেশ ঘটল। তিনি বারান্দায় বসে সিফাতের সাথে কথা বলছিলেন। তার মুখে এক বিজয়ীর হাসি। দেখেছিস কত ভাগ্য করলে এমন বউ পাওয়া যায়। বাপের টাকা আর গহনা ঘর ভরে দেবে, তুই শুধু চুপ করে থাকিস। এখন তো লক্ষ্মী ঝাঁপি খেলা শুরু হবে। সিফাত তার বাবার কথায় মাথা নাড়ল, কিন্তু তার চোখে তখনও অসন্তোষ। সে তার বাবার লোভকে মেনে নিয়েছে বটে, কিন্তু সুমির বয়স আর তার বিধবা পরিচয়কে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার কাছে সুমি কেবলই টাকার উৎস, কোনো স্ত্রী নয়। রান্নাঘর থেকে সুমি তাদের কথাবার্তা শুনতে পাচ্ছিল। তার ভেতরের কষ্ট যেন এক কঠিন প্রতিজ্ঞায় রূপান্তরিত হচ্ছিল। সে মনে মনে স্থির করল, এই বাড়িতে সে শুধুমাত্র টাকা দেওয়ার যন্ত্র হয়ে থাকবে না। সে তার সম্মান নিয়ে বাঁচবে, যত কঠিন পরিস্থিতিই আসুক। সুমি যত্ন করে চা তৈরি করল। সেই চা নিয়ে সে বারান্দায় শাশুড়ি এবং শ্বশুর মশাইয়ের কাছে গেল। বাহ, বৌমা দেখি সত্যি লক্ষ্মী, চা বানিয়েছে। সুমি কাপ হাতে সিফাতের দিকেও এগিয়ে গেল। সিফাত তখন মুখ ঘুরিয়ে বসেছিল। সুমি তার সামনে চা রেখে ধীরে বলল, চা। সিফাত চায়ের কাপ নিল ঠিকই, কিন্তু সুমির চোখের দিকে তাকালো না। সে যেন সুমির উপস্থিতিকেই অস্বীকার করতে চাইছে। এই নীরব প্রত্যাখ্যান সুমির হৃদয়ে তীব্র আঘাত হানল, কিন্তু সে তা প্রকাশ করল না। শাশুড়ি সুমিকে কাছে ডেকে বসালেন। আজ তোমার হাতে রান্না হবে, তুমি আমাদের বলো কি কি রাখতে চাও। এই মুহূর্তে সুমির ইচ্ছে করছিল তাদের বলে দেয় সে কখনো রান্না করেনি, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানে এই বাড়িতে টিকে থাকতে হলে তাকে সব জানতে হবে, সব শিখতে হবে। আপনি আমাকে সব দেখিয়ে দিন মা, আমি শিখতে চাই। আমি আপনাদের জন্যই রান্না করব। সুমির এই বিনয় শাশুড়ির ভালো লাগলো। অন্যদিকে রহমত মোল্লা মনে মনে খুশি হলেন। তার ধারণা হলো ধনী ঘরের মেয়ে হলেও সুমি সহজে মানিয়ে নেবে। এতে তার অর্থপ্রাপ্তির পথ আরও সহজ হবে। সুমি বুঝতে পারল এই বাড়িটি শুধু একটি ঘর নয়, এটি এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। এক পাশে সিফাতের ঘৃণা, আরেক পাশে শ্বশুর শাশুড়ির লোভ। তাকে এই দুটি জিনিসের মোকাবিলা করেই তার আত্মমর্যাদা রক্ষা করতে হবে। এই সকালটি ছিল সেই কঠিন লড়াইয়ের প্রথম সূচনা। সকালের চায়ের পর্ব শেষে সুমিকে রান্নাঘরের যাবতীয় কাজে হাত লাগাতে হলো। শাশুড়ি যদিও নতুন বউকে প্রথমে দেখিয়ে দিচ্ছিলেন, কিন্তু তিনি মনে মনে নিশ্চিত ছিলেন যে ধনী ঘরের মেয়ে হওয়ায় সুমি হয়তো কিছুই পারবে না। সুমির ধৈর্য এবং শেখার আগ্রহ তাকে কিছুটা অবাক করল। সুমি মনোযোগ দিয়ে দেখছিল কিভাবে মাটির উনুনে আগুন দিতে হয়, কিভাবে অল্প উপকরণ দিয়ে এতগুলো মানুষের জন্য খাবার তৈরি করতে হয়। তার নিজের জীবনে এই কাজগুলো ছিল অকল্পনীয়, কিন্তু তার মনে এখন একটাই জেদ। তাকে প্রমাণ করতে হবে যে সে কেবল তার বাবার টাকার পাহাড় নয়, সে একজন সম্পূর্ণ মানুষ। অন্যদিকে সিফাত সকালের চা খেয়েই বন্ধুদের সাথে দেখা করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তার উদ্দেশ্য স্পষ্ট, সে পারতপক্ষে সুমির চোখের সামনে থাকতে চায় না। সে তার বন্ধুদের কাছে এই বিয়ে নিয়ে চাপা ক্ষোভ প্রকাশ করছিল। বুঝলি, বাপেরা খালি টাকার লোভে একটি বুড়িকে আমার ঘরে চাপিয়ে দিল। এখন সারাদিন মুখ লুকিয়ে থাকতে হয়। তার বন্ধুরা লোভ এবং ভাগ্যের দোহাই দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সিফাতের মনের ভেতরের জ্বালা মেটেনি। সে জানে সে এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী, তাই এই টাকাই তার ভবিষ্যৎ। বেলা বাড়ার সাথে সাথে রহমত মোল্লার ধৈর্যচ্যুতি ঘটছিল। এই বিয়ের আসল ফল কখন হাতে আসবে সেই চিন্তায় তিনি অস্থির হয়ে উঠেছিলেন। দুপুরের খাবার শেষে যখন সুমি শাশুড়ির সাথে বিশ্রাম নিচ্ছিল, তখন রহমত মোল্লা স্বামীকে ইশারা করলেন যেন তিনি সুমিকে একা ছেড়ে দেন। শাশুড়ি স্বামীর মনোভাব বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে গেলেন। রহমত মোল্লা ধীরে ধীরে সুমির খাটের পাশে এসে বসলেন। তার চোখে এখন শ্বশুর সুলভ স্নেহ নয়, ছিল হিসেবি ব্যবসায়িক তীক্ষ্ণতা। কেমন আছো মা? সব ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার? সুমি শ্বশুর মশাইয়ের এই হঠাৎ ঘনিষ্ঠতায় কিছুটা সতর্ক হলো। সে উঠে বসে ঘুমটা ঠিক করল। জি আব্বা, সব ঠিক আছে। আপনারা যেভাবে রেখেছেন তাতে কোনো অসুবিধা নেই। রহমত মোল্লা হাসলেন, সেই হাসি কৃত্রিম এবং উদ্দেশ্যপূর্ণ। খুব ভালো। তুমি তো জানোই মা, তোমার আব্বা আমার হাতেই তোমাকে তুলে দিয়েছে।
তিনি আমার উপর ভরসা করেন। তোমার বাবা তো অনেক বড় মানুষ, তার মান সম্মান অনেক। কথা ঘুরিয়ে রহমত মোল্লা এবার আসল প্রসঙ্গে এলেন। দেখো মা, তিনি আমাকে এত গহনা দিয়েছে, কিন্তু তোমার বাবার সব সম্পত্তি তো তোমারই নামে থাকার কথা। এখন তো তুমি আমার ঘরের বউ, আমাদের ঘরকে তো একটু ভালো করতে হবে, তাই না? সুমি মাথা নিচু করে রইল। তার বুঝতে বাকি রইল না এতক্ষণের ভালোবাসার আসল কারণ কি। সে জানি এই প্রশ্নটি আসা অনিবার্য ছিল। কি বিষয়ে বলছেন আব্বা? আরে বলো না, আমাদের এই বাড়ি ঘর দেখলে তো তোমার বাবা বাড়ির তুলনায় কিছুই না। এখন যদি তোমার বাবা কিছু জমি জমা বা কিছু নগদ টাকা আমাদের হাতে দিতেন, তবে আমার একটা পাকা বাড়ি বানাতে পারতাম। তাতে তোমারও সুবিধা হতো, আমার সিফাতেরও মান সম্মান বাড়ত। তুমি এখন এই ঘরের লক্ষ্মী। রহমত মোল্লার দাবি ছিল সরাসরি এবং নির্লজ্জ। সুমির মন দুঃখে ভরে গেল। সে শুধু দেখল তার পরিচয় এখানে শুধু অর্থের মাপকাঠিতেই বিবেচিত হচ্ছে। আব্বা, আমার বাবা যখন এই বিয়ে দিয়েছেন তখন তিনি নিশ্চয়ই সবকিছু ভেবেচিন্তেই দিয়েছেন। সম্পত্তি বা টাকার হিসাব সম্পূর্ণই তার হাতে। আমি তো তাকে বলতে পারি না যে কি দেবেন আর কি দেবেন না। রহমত মোল্লার মুখ কঠিন হলো। তিনি সুমির কাছ থেকে এমন কূটনৈতিক উত্তর আশা করেননি। কেন পারবে না? তুমি তার একমাত্র মেয়ে, তুমি বললে তিনি নিশ্চয়ই শুনবেন। তুমি তো আমাদের ঘরে এসেছো, আর আমাদের ঘর খালি হাতে ফিরিয়ে দিতে পারো না। এবারই সম্মান এখন তোমার হাতে। সুমি এবার ঘোমটার ভেতর থেকেও মাথা তুলে সোজাভাবে তার শ্বশুরের দিকে তাকালো। তার চোখে ছিল দৃঢ়তা। আমি আমার বাবার থেকে অনেক গহনা এনেছি, যা এই পরিবারের জন্য যথেষ্ট। আর সম্পত্তি আমার বাবা যা দেবেন তা আপনার ছেলে এবং আমার নামে যৌথভাবে আসুক। আমি শুধু এইটুকুই চাই, যাতে আমার স্বামী আমাকে সম্মান দেন। টাকার বিনিময়ে আমার সম্মান যেন বিক্রি না হয়। সুমির স্পষ্ট জবাব রহমত মোল্লাকে হতবাক করে দিল। তিনি ভাবেননি যে এত সহজে সুমিকে কাবু করা যাবে। তিনি ভেবেছিলেন এই বিধবা নারী তার নতুন সংসারের জন্য সব উজাড় করে দিতে প্রস্তুত থাকবে। তুমি তাহলে তোমার বাবার সম্পত্তি নিয়ে বেশ সাবধানী। মনে রাখবে মা, সম্মানটা টাকা দিয়ে কেনা যায় না। আর সম্মান শুধু ঘরে থাকলেই পাওয়া যায় না আব্বা, সম্মান অর্জন করতে হয়। আমাকে যদি এই বাড়ির লক্ষ্মী মনে করেন, তবে লক্ষ্মীকে তার প্রাপ্য সম্মান দিন। টাকা আপনা আপনিই আসবে। এই বিতর্কের পর রহমত মোল্লা হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি গিয়ে সরাসরি সিফাতকে ধরলেন। সিফাত তখনও দুপুরে ভাত খেয়ে বিশ্রাম নিচ্ছিল। কিরে, বউ তো দেখি সহজেই বসে আসবে না। তোর বউ তো বেশ টেটি, বলে বলে সম্মান পেতে চায়, টাকা দিতে চায় না। সিফাতের কাছে পুরো বিষয়টি নতুন করে বিরক্তিকর ঠেকল। তার মনে হলো সুমি একদিকে তাকে বুড়ি বলে অপমান করে, অন্যদিকে বাবার টাকাকে আগলে রেখে তাকে আরও বেশি অসম্মান দেখাচ্ছে। বুড়ি তো এখন তার বুড়ির মতো জেদ দেখাবেই। তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই বাড়িতে যখন এসেছে তখন টাকা তাকে দিতেই হবে। সিফাত এবার উঠে দাঁড়ালো। সে মনে মনে আরও বেশি ক্রুদ্ধ হলো। সুমির প্রতি তার ঘৃণা এবং টাকার প্রতি তার আকাঙ্ক্ষা দুটোই বেড়ে গেল এই ঘটনায়। বাসর রাতের নীরব প্রত্যাখ্যানের পর এবার শুরু হলো প্রকাশ্য মানসিক যুদ্ধ। এই যুদ্ধ এখন শুধু টাকা নিয়ে নয়, এই যুদ্ধ এখন সম্মান এবং অহংকার নিয়ে। পরের দিন সকালে সূর্য রহমত মোল্লার বাড়িতে নতুন করে উত্তাপ নিয়ে এলো। বাসর ঘরের নীরব সংঘাতের কথা সিফাত তার বাবার কাছে খুলে বলল। রহমত মোল্লা বুঝতে পারলেন সুমি সহজে বশমানার পাত্রী নয় এবং তাকে দিয়ে কাজ হাসিল করতে হলে আরও কঠোর হতে হবে। রহমত মোল্লা সিফাতকে নিয়ে বসলেন। তার চোখে মুখে এখন গভীর দুশ্চিন্তা। যদি সম্পত্তি না পাওয়া যায় তবে এত বড় বাজি ধরে কোনো লাভই হবে না। তুই এমন করে কথা বললি কেন রে বাপ? আরও কৌশলী হতে পারতিস। যাই হোক, তুই আজমত সাহেবকে ফোন কর, আমরা সরাসরি তার সাথে কথা বলবো। সিফাত ইতস্তত করল বটে, কিন্তু বাবার কথায় রাজি হলো। সে ফোন করে তার শ্বশুর আজমত সাহেবকে জানালো যে কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে তাদের দেখা করা প্রয়োজন। আজমত সাহেবও জানতেন যে এই ফোন আসবেই। সুমিকে তিনি ভালো করেই চিনতেন, আর তিনি বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে এত সহজে মাথা নোয়াবে না। সেই দিন দুপুরে রহমত মোল্লা এবং সিফাত আজমত সাহেবের বাড়িতে গেলেন। সুমি সেই সময় রান্নাঘরে তার শাশুড়ির সাথে কাজে ব্যস্ত ছিল। রহমত মোল্লা এবং সিফাতকে আজমত সাহেব বৈঠকখানায় বসতে দিলেন। পরিস্থিতি ছিল থমথমে। তোমরা এসেছো? আমি জানতাম তোমরা আসবে। সুমিকে বিয়ে দিয়েছি আমি। তোমরা কি চাও তা সরাসরি বলো, ঘুরিয়ে পেঁচিয়ে লাভ নেই।
আজমত সাহেবের দৃঢ়তা রহমত মোল্লাকে কিছুটা ভয় পাইয়ে দিল। তিনি নরম সুরে কথা বলা শুরু করলেন। আজমত ভাই, আপনি তো আমার মেয়ের মতোই সুমিকেও আমাদের হাতে দিয়েছেন, কিন্তু জানেনই তো এই সামান্য বাড়িতে সুমির মতন ধনীঘরের মেয়েকে মানায় না। আর সিফাতেরও তো একটা ভবিষ্যৎ আছে। সুমি বলেছে আপনার সম্পত্তি নিয়ে কিছু জটিলতা আছে। জটিলতা? কিসের জটিলতা? আমার সব সম্পত্তি সুমির নামেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি জানতে চাই, তোমরা আমার মেয়েকে কি বলেছ? আজমত সাহেবের কণ্ঠস্বরে ছিল রাজার কঠোরতা। সিফাত ভয়ে মাথা নিচু করে রইল। রহমত মোল্লা কাঁপতে কাঁপতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। কই, কিছু বলেনি তো। সিফাত তো একটু লাজুক। তবে আসলে আমরা চাইছিলাম কি, কিছু নগদ টাকা বা একটা সম্পত্তি সিফাতের নামে লিখে দিন, যাতে ওরা দুজনে মিলে নতুন করে ঘর শুরু করতে পারে। আমি সব শুনেছি। সুমি আমাকে সব বলেছে। তোমরা তাকে শুধু টাকার মেশিন মনে করছো, তাই বুড়ি বলে অপমান করেছো। আর তাকে হুমকি দিয়েছো যে সম্পত্তি না দিলে তার সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক রাখবে না। আজমত সাহেবের এই কথায় রহমত মোল্লা এবং সিফাত উভয়ই স্তম্ভিত হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন সুমি তার বাবার কাছে সব জানিয়ে দিয়েছে। শোনো রহমত মোল্লা, তোমরা আমার মেয়েকে অপমান করেছো, কিন্তু আমার মেয়ে তোমাদের বাড়িতেই থাকবে। আমি চাই না লোক সমাজে আমার মেয়ের আরও বদনাম হোক, তাই সব মিটমাট হবে। আজমত সাহেব এবার তার সিদ্ধান্ত জানালেন। আমি সুমির নামে কিছু সম্পত্তি এখনই তোমাদের নামে লিখে দেব, তবে তার সুমি এবং সিফাত দুজনে যৌথ নামে থাকবে, এবং তোমাদের হাতে আমি কিছু নগদ অর্থ দেব, যাতে তোমরা বাড়ি পাকা করতে পারো। তবে এর একটি শর্ত আছে। কি শর্ত? শর্ত এটাই যে তোমরা আমার মেয়েকে আর কোনোদিন অপমান করবে না। যদি শুনি সুমির সাথে দুর্ব্যবহার করেছ, যদি শুনি তোমরা তাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছ, তবে জেনে রেখো এই সম্পত্তি তোমাদের হাতছাড়া হবে। শুধু তাই নয়, এর ফল খুব খারাপ হবে। আমি তোমাদের শুধু সম্পত্তি দিচ্ছি না, আমার মেয়ের জীবনের নিরাপত্তা কিনেছি। আমার মেয়ে তোমাদের বাড়িতে থাকবে, কিন্তু তার সম্মান নিয়ে কোনো আফসোস হবে না। আজমত সাহেবের এই কঠিন শর্ত রহমত মোল্লাকে মেনে নিতে হলো। টাকার কাছে তার অহংকার হার মানল। সম্পত্তির লোভের কাছে সিফাতের ব্যক্তিগত ঘৃণা কিছুটা হলেও চাপা পড়ল। তারা মাথা নেড়ে সব শর্ত মেনে নিলেন। সেই দিনই যাবতীয় আইনি কাজ সম্পন্ন হল। আজমত সাহেব কিছু জমি এবং নগদ টাকা রহমত মোল্লার হাতে তুলে দিলেন, যা সুমি এবং সিফাতের যৌথ নামে রইল। টাকা এবং সম্পত্তির লোভে রহমত মোল্লা সব শর্ত মেনে নিলেন। সন্ধ্যায় রহমত মোল্লা এবং সিফাত বাড়ি ফিরলেন। তাদের মুখে আনন্দ ছিল বটে, কিন্তু সঙ্গে ছিল এক চাপা ভয় এবং সুমির প্রতি নতুন করে জন্ম নেওয়া এক মিশ্র অনুভূতি। সুমি তখন রান্নাঘরে কাজ করছিল। সুমি সব জানতে পারল। তার খারাপ লাগলো এই ভেবে যে শেষ পর্যন্ত তার মূল্য কেবল টাকাই নির্ধারণ করল। তবে সে কিছুটা স্বস্তিও পেল এই ভেবে যে তার বাবা তার থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তাকে বাড়ি ছেড়ে আসতে হবে না। সিফাত ঘরে ফিরে এলো। তার চোখে এখন আর আগের মতো রাগ নেই, আছে এক ধরনের হিসেব। সে দেখল সুমি খাটের একপাশে বসা। তোমার বাবা সব মিটমাট করে দিয়েছেন, এখন এই বাড়িতে থাকবে তোমার সম্মান নিয়ে। সিফাতের এই কথায় কোনো আন্তরিকতা ছিল না। সুমি শুধু দীর্ঘশ্বাস ফেলল। মিটমাট শুধু টাকার হয়েছিল, মনের নয়। হ্যাঁ, সব মিটমাট হয়েছে। এখন থেকে আমার কাজ হবে এই বাড়িতে আমার সম্মান রক্ষা করা। সুমি জানে সম্পত্তি পাওয়া গেলেও সিফাতের ভালোবাসা সে কখনো পাবে না। সেই বাড়িতে থাকবে ঠিকই, কিন্তু তাদের সম্পর্ক থাকবে শীতল। কেবল দুটি নাম, যারা এক ছাদের নিচে অর্থের চুক্তিতে আবদ্ধ। তাদের নতুন জীবন শুরু হলো এক অদ্ভুত শর্তের বেড়াজালে। রহমত মোল্লার বাড়িতে এক নতুন ধরনের শান্তি বিরাজ করছিল। সেই শান্তি স্বাভাবিক ছিল না, ছিল কেবল অর্থের দাপটে চাপিয়ে দেওয়া এক অলিখিত যুদ্ধবিরতি। সুমি তার বাবার নির্দেশিত পথে অটল রইলেন। তিনি ঘরের প্রতিটি দায়িত্ব মনোযোগ সহকারে পালন করতে শুরু করলেন। সুমি দেখিয়ে দিলেন, ধনী ঘরের মেয়ে হলেও তিনি কেবল অলস জীবনযাপন করতে শেখেননি। তিনি রান্নাঘরের কাজ থেকে শুরু করে বাড়ির ছোটখাটো হিসাবপত্র পর্যন্ত সব দক্ষতার সঙ্গে সামলাতে লাগলেন।
শাশুড়ি অবাক হয়ে লক্ষ্য করলেন সুমির হাতে যেন জাদু আছে। স্বল্প উপকরণেও সুস্বাদু রান্না হয়, আর তার ব্যবস্থাপনায় বাড়ির খরচও নিয়ন্ত্রিত থাকে। রহমত মোল্লা এবং তার স্ত্রী সুমির প্রতি আর আগের মতো কটু কথা বলতে সাহস পেতেন না, কারণ আজমত সাহেবের চরম সতর্কবাণী তাদের মনে গেঁথে গেছিল। সম্পত্তির লোভের পাশাপাশি এখন একটা অজানা ভয়ও তাদের গ্রাস করেছিল। সিফাতের জীবনযাত্রা অবশ্য বদলায়নি। সে দিনের বেলা বাইরে বন্ধুদের সাথে সময় কাটাত আর রাতে ঘরে ফিরত, তবে এখন সে সুমির সাথে সরাসরি কোনো সংঘর্ষে জড়াত না। বাসর ঘরের সেই ভয়ানক বিচ্ছেদের পর তারা দুজনে দুটি অপরিচিত মানুষের মতো এক ছাদের নিচে বসবাস করছিল। কিন্তু সিফাত যতই সুমিকে উপেক্ষা করতে চাইত, ততই তার অলক্ষ্যে সুমির কাজগুলি তার চোখে পড়ত। একদিন সে দেখল রহমত মোল্লা অসুস্থ। শাশুড়ি তখন সুদূর আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সুমি একা হাতে তার অসুস্থ শ্বশুরমশায়ের সেবা করছে। গভীর রাতে জেগে উঠে তাকে পথ্য খাওয়াচ্ছে, মাথায় জলপটি দিচ্ছে। সিফাত তখন ঘরের এক কোণে শুয়েছিল। সে ভেবেছিল, যে মানুষটা তার বাবাকে টাকা না দেওয়ার জন্য এত কড়া কথা বলল, সেই মানুষটাই এত সেবা করছে কেন? তার মনে কোনো লোভ নেই তো, নাকি এটা শুধু লোক দেখানো? কিন্তু সিফাত দেখল সুমির সেবায় কোনো কৃত্রিমতা নেই। তার আচরণে ছিল এক ধরনের স্বাভাবিক দায়িত্ববোধ এবং মমতা, যা সিফাতের নিজের মায়ের মধ্যেও অনেক সময় দেখা যেত না। সিফাতের মন দ্বিধায় পড়ে গেল। সে এতদিন সুমিকে কেবল বুড়ি আর টাকার আটি ভেবে এসেছে। সিফাত লক্ষ্য করল সুমি যখন চুল বেঁধে কপালে টিপ পরত, তখন তার ৩২ বছর বয়স আর বিধবা জীবনের ছাপ ঢাকা পড়ে যেত। তার চোখের শান্ত দৃষ্টিতে এক ধরনের আকর্ষণ ছিল, যা সিফাতের ২০ বছরের তরুণী বান্ধবীদের মধ্যেও সে খুঁজে পেত না। সুমির স্থিরতা, তার মর্যাদা, তার ধৈর্য, এই সমস্ত কিছু সিফাতের চঞ্চল মনকে প্রভাবিত করতে শুরু করল। একদিন রাতে সিফাত বন্ধুদের সাথে তর্ক করে বাড়ি ফিরছিল। তার মেজাজ খুব খারাপ ছিল। সে ঘরে ঢুকেই দরজায় সজোরে ধাক্কা মারল। সুমি জেগে উঠে দেখল সিফাত মেঝের ওপর বসে আছে, তার পায়ে সামান্য আঘাত লেগেছে। সুমি নিঃশব্দে উঠে এলো। সে কোনো প্রশ্ন করল না, কোনো কটু কথা বলল না। সে নিজের হাত ব্যাগ থেকে মলম বের করে সিফাতের পায়ের কাছে বসে গেল। কি হয়েছে? লাগবে না তো, চুপ করে বসে থাকো। সুমির হাতের স্পর্শ সিফাতের কাছে ছিল অপ্রত্যাশিত। সেই হাতে কোনো লোভ ছিল না, কোনো অহংকার ছিল না, ছিল শুধু একজন সেবিকার নরম ছোঁয়া। সিফাত তার দিকে তাকিয়ে রইল। সুমির চোখে তখন গভীর মায়া। তোমার এত কিসের দায় পড়েছে? তোমার তো আমাকে সহ্যই হয় না। সহ্য না হওয়ার তো প্রশ্ন নয়। আমি তোমাকে স্বামী হিসাবে সম্মান দিতে প্রস্তুত, যদিও তুমি আমাকে তা দাওনি। কিন্তু মানবিকতা বলে তো একটা জিনিস আছে। তুমি আমার ঘরে আছো, আমি তোমার স্ত্রী। সুমি যখন তার পায়ে মলম লাগাচ্ছিল, তখন সিফাতের ভেতরের অহংকার যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল এই নারী তার বাবার টাকার বিনিময়ে এসেছে বটে, কিন্তু সে নিজে টাকার অনেক ঊর্ধ্বে। সুমি যেন তার মর্যাদার জোরে এই বাড়ির রানী হয়ে উঠেছে। সিফাত সেই রাতে ঘুমাতে পারল না। তার মনের মধ্যে এক নতুন দ্বন্দ্ব শুরু হলো। যে সুমিকে সে ঘৃণা করত, যে সুমিকে সে বুড়ি বলে অপমান করত, সেই সুমির জন্যই তার মনে এক অদ্ভুত মায়া জন্ম নিচ্ছে। সে মানতে পারছিল না যে সে তার বয়সের চেয়ে ১০ বছরের বড় একজন বিধবা নারীকে ভালোবেসে ফেলছে। এই ভালোবাসার কথা সে কাউকে বলতে পারবে না। সে তার নিজের বাবার কাছেও স্বীকার করতে পারবে না যে সে সেই নারীকে সম্মান করতে শুরু করেছে, যাকে সে শুধু অর্থের কারণে বিয়ে করেছে। এই ভালোবাসা ছিল একতরফা, গোপন এবং সম্পূর্ণ নিঃস্বার্থ। এটি ছিল সিফাতের জীবনের এক নতুন কঠিন পরীক্ষা। দিনের পর দিন গড়িয়ে যেতে লাগল। আজমত সাহেবের শর্তযুক্ত মীমাংসার পর রহমত মোল্লার বাড়িতে একটি নতুন নীরব ছন্দ তৈরি হয়েছিল। সুমি তার কর্তব্য পালনে এক মুহূর্তেও ত্রুটি করতেন না। তিনি শাশুড়িকে বিশ্রাম দিয়ে একাই রান্নাঘর থেকে বাড়ির সমস্ত কাজ সামলে নিতেন। তার কাজের প্রতি একনিষ্ঠতা এবং ধৈর্য বাড়ির সকলের কাছে এক নতুন সমীহ এনে দিয়েছিল। সিফাত এখন আর আগের মতো সুমিকে উপেক্ষা করতে পারত না। তার পায়ের আঘাতের পর সুমির সেবা আর তার মর্যাদাপূর্ণ আচরণ সিফাতের মনে এক গভীর ছাপ ফেলেছিল। সে এখন বাড়ির বাইরে কম থাকত, কিন্তু ঘরে থেকেও সে সুমির থেকে দূরত্ব বজায় রাখত। তবে সেই দূরত্ব ছিল এখন আর ঘৃণার নয়, বরং এক ধরনের অস্বস্তিকর কৌতূহলের।
সিফাত এখন সুমির অজান্তেই তাকে লক্ষ্য করত। দেখত কিভাবে সুমি সকালে সবার আগে উঠে উঠোন ঝাড় দেয়, কিভাবে সাবধানে তার বাবার জন্য ঔষধ গুছিয়ে রাখে। সিফাতের চোখ তখন আর সুমির বয়সে নয়, বরং তার কাজে, তার দায়িত্ববোধে আটকে থাকত। একদিন সকালে শাশুড়ি অসুস্থ ছিলেন। সুমি একাই কুয়ো থেকে জল তুলছিলেন। কলসিটি ছিল খুব ভারী। সিফাত বারান্দায় বসে বন্ধুদের সাথে গল্প করছিল। সে দেখল কলসিটি সুমির হাতের বাঁধন থেকে সামান্য ফসকে গেল। সিফাত কিছু না ভেবেই দৌড়ে গেল। দাঁড়াও, কি করছো? এত ভারী কলস একা কেন তুলতে গেলে? সিফাতের এই হঠাৎ সাহায্য সুমিকে অবাক করল। সে একবার সিফাতের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সিফাত প্রায় জোর করেই কলসিটি তুলে এনে রান্নাঘরের পাশে রাখল। তার এই আচরণে কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল এক ধরনের অনিচ্ছাকৃত দায়িত্ববোধ। সুমি ভাবল, সম্পত্তির সুরাহা হওয়ার পর সিফাতের মধ্যে বোধহয় একটু মানবিকতা ফিরে এসেছে। সে মনে মনে কৃতজ্ঞ হল, কিন্তু এই ঘটনাকে সে কোনো গভীর অনুভূতির লক্ষণ বলে মনে করল না। ধন্যবাদ। ধন্যবাদ বলার কিছু নেই, শরীর খারাপ করবে। সিফাত দ্রুত সেখান থেকে সরে গেল। সুমির চোখে তখন এক ঝলক দেখা গেল, সিফাতের মুখ লালে লাল। সে বুঝতে পারল না এটি কেবলই লজ্জা নাকি অন্য কোনো অনুভূতি। এরপর থেকে তাদের মধ্যে নীরবতার মধ্যেও ছোট ছোট সম্পর্ক তৈরি হতে থাকল। রাতে ঘুমানোর আগে সিফাত দেখত সুমি তার জন্য জলের গ্লাস ও পানীয় গুছিয়ে রাখত। একদিন সিফাত দেখে এলো রাতের বেলা মশা তাড়ানোর জন্য সুমি তাদের ঘরে ধূপ জ্বালিয়ে রেখেছে। সিফাত বুঝতে পারত এই কাজগুলি সুমি করে কোনো প্রত্যাশা থেকে নয়, বরং সে তার কর্তব্য হিসেবেই করে। সিফাতের বুকের ভেতর তখন সেই একতরফা ভালোবাসা আরও গভীর হতে লাগল। সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েও এখন আর সুমিকে বুড়ি বলে মজা করত না, বরং কেউ তার নাম ধরে কিছু বললে সে ভেতরে ভেতরে বিরক্ত হতো। আরেক সন্ধ্যায় তারা দুজনে বারান্দায় বসেছিল, যদিও তাদের মাঝে ছিল দীর্ঘ নীরবতা। আকাশে তখন ভরা পূর্ণিমা। সুমি নিঃশব্দে সেলাই করছিল। তুমি এত কাজ পারো, অথচ তোমার বাবার বাড়িতে এসব শিখলে না? সিফাতের এই অপ্রত্যাশিত প্রশ্ন সুমিকে চমকে দিল। সুমি মাথা তুলে হাসল। সেই হাসি ছিল মৃদু, কিন্তু তাতে কোনো কৃত্রিমতা ছিল না। শেখা তো সব সময়ই যায়। বাবার বাড়িতে আমার এসব করার প্রয়োজন ছিল না, কিন্তু এখন আমার সংসার আছে, আমি এখন এই ঘরের বউ, তাই সব শেখা দরকার। সুমির এই সহজ উত্তর সিফাতের হৃদয় ছুঁয়ে গেল। সে বুঝল এই নারী তার অবস্থাকে মেনে নিয়েছে এবং এই সংসারকে নিজের করে নিতে চাইছে। এই সময় সিফাত নিজেকেই অপরাধী মনে করল, কারণ সে এখনও এই নারীকে স্ত্রী হিসেবে সম্মান দিতে পারেনি। ধীরে ধীরে তাদের মধ্যে একটি নতুন সম্পর্ক তৈরি হল। এই সম্পর্ক ছিল সহানুভূতি এবং নীরব সম্মানের। সুমি সিফাতকে কোনোদিন ভালোবাসার কথা বলেনি, সিফাতও তার ভেতরের একতরফা অনুভূতিকে প্রকাশ করেনি, কিন্তু তারা দুজনেই অনুভব করত তাদের মধ্যে আর সেই প্রথম দিনের মতো ভয়াবহ দূরত্ব নেই। তাদের অজান্তেই তাদের দুটি জীবন এক অদৃশ্য সুতোয় বাধা পড়তে শুরু করেছিল। এই সম্পর্কটি ছিল তাদের নিজেদের বানানো এক নিরাপদ আশ্রয়। রহমত মোল্লার বাড়িতে ধীরে ধীরে মাস পেরিয়ে যেতে লাগল। সম্পত্তির বিষয়টি মিটমাট হলেও সিফাতের মনে এক গভীর অসন্তোষ রয়ে গিয়েছিল। সে সুমির চোখে নিজেকে আর শুধু ধনী শ্বশুরের টাকায় চলা এক অলস যুবক হিসেবে দেখতে চাইত না। সুমির স্থিরতা ও কর্মদক্ষতা সিফাতকে যেন ভেতরে ভেতরে তাড়া করত। একদিন সন্ধ্যায় সুমি হিসেবের খাতা নিয়ে বসেছিল। সিফাত নিঃশব্দে ঘরে ঢুকল। সে এখন আর রাগ দেখিয়ে চলে যায় না, বরং কিছুক্ষণ থাকে। কি দেখছো? বাড়ির খরচের হিসাব সব ঠিকঠাক চলছে। তোমার হিসাব খুব স্পষ্ট। ব্যবসা বড় হোক বা ছোট, হিসাব স্পষ্ট রাখা উচিত। সুমির এই ছোট কথাটি সিফাতের মনে নতুন করে ভাবনা জাগাল। তার মনে হলো সে কেন শুধু বাবার টাকায় জীবন চালাবে, সেও তো কিছু করতে পারে। আমি একটা কাজ শুরু করতে চাই। কি কাজ? গ্রামে একটা ছোট ব্যবসা, একটা দোকান দেব। খুব ভালো চিন্তা, বসে থাকা ঠিক নয়। কিন্তু পুঁজি লাগবে। কত টাকা লাগবে? মোটামুটি ভালো একটা অঙ্ক। তোমার বাবার কাছে চাওনি? না, এখন আর চাইব না। সিফাতের এই পরিবর্তন সুমিকে অবাক করল। সিফাত এখন আর লোভী সন্তানের মতো নয়, তার চোখে ছিল নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প। ঠিক আছে, কত টাকা লাগবে তার একটা হিসাব লিখে রাখো। লিখে রাখবো? হ্যাঁ, আমি সাহায্য করব, কিন্তু সব কিছুর হিসাব থাকবে।
সিফাত খুশি হল। সুমির এই সহযোগিতা তাকে আরও বেশি অনুপ্রেরণা দিল। সে বুঝতে পারল সুমি তাকে বিশ্বাস করতে শুরু করেছে। পরের দিন সিফাত তার বাবার কাছে এই ব্যবসার কথা বলল। রহমত মোল্লা প্রথমে অবিশ্বাস করলেন। তুই ব্যবসা করবি? তোর মাথায় এসব কোথা থেকে এলো? কেন, আমি করতে পারি না? দরকার কি? তোর শ্বশুর এত টাকা দিয়েছে, সেটা দিয়ে তো দিব্যি চলে যাবে। ওটা আমাদের দুজনের সম্পত্তি। আমি নিজের জন্য কিছু করতে চাই। এসব তো বউ শেখাচ্ছে, তার মাথার মধ্যে শুধু হিসাব। রহমত মোল্লা সুমির নামে বিরক্তি প্রকাশ করায় সিফাত এবার প্রথমবারের মতো প্রতিবাদ করল। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। এসব তার শেখানো নয়, আর সে ভুল কিছু বলেনি। তার কারণেই আজ আমাদের একটা সম্মানজনক জীবন। কি বললি তুই? সত্যি বলছি। তুমি শুধু টাকার কথা ভাবো, কিন্তু সে সম্মান নিয়ে থাকতে চাই। আমিও এখন সম্মান চাই। রহমত মোল্লা স্তব্ধ হয়ে গেলেন। সিফাতের এই পরিবর্তন তাকে অস্বস্তিতে ফেলল। তিনি বুঝতে পারলেন সুমির নীরব প্রভাব তার ছেলের উপর পড়তে শুরু করেছে। সিফাত তার ব্যবসার পরিকল্পনা নিয়ে সুমির সাথে নিয়মিত আলোচনা করত। তাদের কথোপকথন ছিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু কার্যকরী। দোকানটা কোথায় দেব? বাজারের মূল রাস্তায়, লোক চলাচল বেশি। মাল আনবো কোত্থেকে? বড় শহর থেকে আনলে লাভ বেশি হবে। আমি পরিচিত কারোর সাথে কথা বলবো। তুমি পারবে? চেষ্টা করলে সব পারা যায়। সুমির ছোট ছোট উপদেশ এবং সমর্থন সিফাতকে কাজের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলল। সে লক্ষ্য করত সুমি তার পরিকল্পনা মনোযোগ দিয়ে শুনছে এবং তাকে একজন সক্ষম স্বামী হিসেবে দেখতে শুরু করেছে। সিফাত তখন তার মনের গোপন কোণে সুমির প্রতি যে একতরফা ভালোবাসা পুষে রেখেছিল, তাকে এখন সম্মান ও দায়িত্ববোধের মোড়কে মুড়ে ফেলল। সুমির মনেও এই পরিবর্তন ধরা পড়ছিল। সে দেখল সিফাত এখন আর সেই অপরিণত লোভী ছেলেটি নেই। সে পরিশ্রম করতে রাজি, দায়িত্ব নিতে ইচ্ছুক। সুমি অনুভব করল সিফাতের প্রতি তার ভেতরের বিদ্বেষ ধীরে ধীরে কমে আসছে। সেই জায়গায় জন্ম নিচ্ছে এক ধরনের ভরসা। তারা হয়তো তখনও একে অপরের প্রতি ভালোবাসার কথা বলেনি, হয়তো তাদের সম্পর্কের নাম তখনও স্বামী স্ত্রী ছাড়া আর কিছু ছিল না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট আলোচনা, কাজ এবং নীরব সমর্থনে তাদের অজান্তেই এক মজবুত সম্পর্ক গড়ে উঠছিল। এই সম্পর্ক ছিল বয়সের ভেদাভেদ, অর্থ আর অপমানের ঊর্ধ্বে। এই সম্পর্ক ছিল ধীরে ধীরে জন্ম নেওয়া দুই আত্মমর্যাদাপূর্ণ মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধা ও নির্ভরতার। সিফাতের নতুন দোকানটি ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করেছিল। সুমির দেয়া বুদ্ধি এবং কঠোর হিসাব তাকে অল্প সময়ের মধ্যেই গ্রামের বাজারে একটি সম্মানজনক অবস্থানে এনে দিল। এখন সিফাত আর তার বাবার টাকায় নির্ভর করে না, সে স্বাবলম্বী। এই পরিবর্তন রহমত মোল্লা এবং তার স্ত্রীর চোখেও নতুন করে সুমির প্রতি সম্মান নিয়ে এলো। তাদের দাম্পত্য জীবনের শীতলতা এখন আর বরফের মতো ছিল না, তা এখন হেমন্তের ভোরের কুয়াশার মতো, যা সূর্যের প্রথম আলোতে মিলিয়ে যায়। এক রাতে সিফার দোকান থেকে দেরি করে ফিরল। তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। সে ঘরে এসে দেখল সুমি তখনও জেগে বসে আছে। এত রাত হলো, তুমি ঘুমাওনি কেন? তুমি না এলে ঘুম আসে না। সুমির এই সহজ উত্তর সিফাতের হৃদয়কে স্পর্শ করল। তার চোখে তখন কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল স্বামীর জন্য চিন্তা। আমি তো বড় হয়েছি। তবু আমার চিন্তা হয়। সুমি নিঃশব্দে উঠে গিয়ে জল এনে দিল। সিফাত সেই জল পান করল। তার মনে হলো সে আজ শুধু জল পান করেনি, তার প্রতি লুকিয়ে থাকা ভালোবাসা পান করেছে। আরেকদিন দুপুরের খাবার সময় সুমি নিজের হাতে রান্না করেছিল ইলিশ মাছের তরকারি, যা সিফাতের খুব প্রিয়। মাছটা খুব ভালো হয়েছে। জানি তোমার প্রিয়। তুমি কি করে জানলে? সব জেনেছি, এখন শুধু তুমি খাও। সিফাত খেতে খেতে দেখল সুমি তার পাতে কাঁটা বেছে মাছ তুলে দিচ্ছে। এই সামান্য যত্ন সিফাতের মনে এক গভীর অনুভূতি জাগালো। এই যত্ন টাকা বা চুক্তির কারণে নয়, এটি ভালোবাসার নীরব বহিঃপ্রকাশ। সন্ধেবেলা তারা উঠোনে মাদুর পেতে বসত। সিফাত তার সারাদিনের ব্যবসার গল্প করত আর সুমি মনোযোগ দিয়ে শুনত। আজ দোকানে একজন নতুন খদ্দের এসেছিল। কি বলল? বলল আমার দোকানের মাল খুব ভালো। খুব খুশি হলাম। তোমার বুদ্ধিতেই সব হচ্ছে? না, তোমার পরিশ্রমে। তাদের এই ছোট ছোট আলাপচারিতা তাদের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি করত। সিফাত একবার সুমির দিকে তাকাত। সুমির মুখে এখন আর সেই বিধবা জীবনের বিষণ্ণতা নেই, আছে এক আত্মবিশ্বাসী নারীর উজ্জ্বলতা।
একদিন সিফাত দেখল সুমি রাতে নিজের হাতে তেল গরম করে তার বাবার হাত পা টিপে দিচ্ছে। তার মধ্যে কোনো ক্লান্তি নেই। সিফাত কাছে এসে দাঁড়ালো। এখন তুমি ঘুমাও, কাল সকালে আবার কাজ আছে। একটু পরে, বাবা ভালো থাকলে তো আমাদেরই শান্তি। সুমি এবার সিফাতের দিকে হাত বাড়িয়ে দিল। বসো তো এখানে। সিফাত নিঃশব্দে সুমির পাশে বসল। সুমি তখন তার হাত ধরল। সেই স্পর্শ ছিল নরম কিন্তু দৃঢ়। আমি জানি তুমি কষ্ট করেছো প্রথম দিকে আমার জন্য। এখন আর কষ্ট নেই, তুমি তো সব বদলে দিলে। আমি শুধু আমার কর্তব্য করেছি। না, তুমি আমাকে পথ দেখিয়েছো। তুমি না থাকলে আমি আজও ওই লোভী আর অলস যুবকই থাকতাম। সিফাত প্রথমবার সুমির দিকে ঝুঁকে তার মাথায় হাত রাখল। এই স্পর্শ ছিল দীর্ঘদিন ধরে চাপা থাকা এক অনুভূতির বহির্প্রকাশ। সুমি চোখ বন্ধ করল। সে অনুভব করল তাদের মধ্যেকার দূরত্ব আজ চিরদিনের জন্য ঘুচে গেল। সেই রাতে তারা আর দুটি অপরিচিত মানুষ ছিল না, তারা ছিল স্বামী এবং স্ত্রী। তাদের সম্পর্ক গড়ে উঠেছিল অসম্মানী অপর দাঁড়িয়ে, কিন্তু পরিণতি পেল ভালোবাসা এবং শ্রদ্ধার মাধ্যমে। টাকা নয়, তাদের অজান্তেই তাদের প্রতিজ্ঞা আর দায়িত্ববোধ জন্ম দিয়েছিল এক গভীর আন্তরিক দাম্পত্যের। তাদের দাম্পত্য জীবনের চাকা এখন সহজ এবং সাবলীল গতিতে ঘুরছিল। সিফাতের ব্যবসা আরও ভালোভাবে চলছিল, আর সুমির হাতে রহমত মোল্লার বাড়ি ভরে উঠেছিল স্বাচ্ছন্দ্যে। তাদের মধ্যেকার সম্পর্ক আর শুধু শর্তের বেড়াজালে আটকে ছিল না, সেখানে ছিল নির্ভরতা এবং সম্মান। কিন্তু তাদের দুজনকেই ভেতরে ভেতরে একটি প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছিল, তাদের সম্পর্কের নাম কি শুধুই কর্তব্য? একদিন রাতে সিফাত দোকান থেকে ফিরে এসে দেখে সুমি টেবিলের ওপর কিছু কাজ গুছিয়ে রাখছে। ঘর জুড়ে তখন মৃদু তেলের প্রদীপের আলো। সেই আলোয় সুমির মুখে এক অদ্ভুত শান্তি। সিফাত নিঃশব্দে দরজার কাছে দাঁড়িয়ে রইল। কাজ শেষ হয়েছে? হ্যাঁ, সব হয়ে গেছে। ভেতরে এসো, আমি তোমার সাথে কথা বলবো। কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, অনেক বড় সমস্যা। বলো। সিফাত মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে সরাসরি সুমির দিকে তাকালো। তার চোখে তখন কোনো লোভ বা ঘৃণা ছিল না, ছিল শুধু অনুশোচনা। তোমাকে আমি অনেক অপমান করেছি, খুব খারাপ কথা বলেছি। জানি তুমি আমাকে বুড়ি বলেছিলে। সুমির সহজ স্বীকারোক্তি সিফাতকে আরো বেশি বিচলিত করল। হ্যাঁ, আমি লোভী ছিলাম। আমি শুধু টাকার জন্য তোমাকে বিয়ে করেছিলাম আর তোমার বয়স নিয়ে কথা বলেছিলাম। আমার মতো বোকা আর কেউ নেই। এসব এখন কেন বলছো? কারণ এখন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই একটি বাক্য যেন তাদের দীর্ঘদিনের নীরবতা ভেঙে দিল। সুমির চোখ বিস্ময়ে বিস্ফারিত হল। সিফাত তার হাত শক্ত করে ধরল। প্রথম দিকে আমি তোমাকে সহ্য করতে পারতাম না, কিন্তু তোমার ধৈর্য, তোমার বুদ্ধি, তোমার সম্মানবোধ সব কিছু আমাকে বদলে দিয়েছে। তুমি আমার জীবনকে একটা ঠিকানা দিয়েছ। আমি জানি এটা বলা উচিত নয়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। সিফাতের এই অকপট স্বীকারোক্তি সুমির হৃদয়ে এক গভীর আবেগ তৈরি করল। যে মানুষটা তাকে ঘৃণা করত, সেই মানুষটাই আজ তার কাছে ভালোবাসার স্বীকৃতি চাইছে। সুমির চোখে জল এলো, কিন্তু সেই জল ছিল আনন্দে। তুমি জানো আমি তোমাকে কতটা ঘৃণা করেছিলাম? জানি, আমি সেই যোগ্যই ছিলাম। কিন্তু এখন সেই ঘৃণা আর নেই। তুমি আর সেই আগের সিফাত নেই। এখন তুমি দায়িত্বশীল। এখন তুমি একজন প্রকৃত স্বামী। তুমি আমাকে ক্ষমা করতে পারবে? ক্ষমা চাওয়ার দরকার নেই। তোমার ভালোবাসা আমাকে সব অপমানের ঊর্ধ্বে নিয়ে গেছে। সুমি মাথা নিচু করল। তার ভেতরের অভিমান, তার যন্ত্রণা সব সিফাতের ভালোবাসার কাছে হার মানল। সেও তার অনুভূতি প্রকাশ করল। আমারও তোমাকে ভালো লাগে। আমার ভরসা হয় তোমাকে। তুমি আমার জীবন। তাদের চোখাচোখি হলো। সেই দৃষ্টিতে এখন ছিল শুধু গভীর প্রেম। বয়সের ব্যবধান, বিধবার অপবাদ, টাকার চুক্তি সবকিছু তুচ্ছ হয়ে গেল এই মুহূর্তের কাছে। সিফাত এবার ধীরে ধীরে সুমির কাছে এগিয়ে এলো। সে সুমির হাত ধরে তাকে কাছে টেনে নিল। এই ছিল তাদের প্রথম প্রেমময় স্পর্শ। এতদিন তারা এক ছাদের নিচে থেকেও ছিল দুটি গ্রহের মতো দূরবর্তী। আজ তারা প্রথমবার এক হলো। আমি তোমার যত্ন নেব, কোনোদিন তোমাকে আর একা থাকতে দেব না। আমি জানি। সেই রাতে বাসর ঘরটি তাদের জন্য সত্যিকারের মিলন তীর্থ হয়ে উঠল। কোনো জোর বা শর্ত ছিল না, ছিল শুধু দুটি মানুষের আত্মিক মিলন, যা ধীরে ধীরে জন্ম নেওয়া ভালোবাসা আর পরস্পরের প্রতি সম্মান থেকে উৎসারিত হয়েছিল। সুমি আর সিফাত, তাদের সম্পর্ক ছিল সমাজের কাছে এক কঠিন উদাহরণ, যেখানে বয়স, বৈষম্য এবং লোভের ওপরে জয়ী হয় মানুষের মর্যাদা আর হৃদয়ের সত্য অনুভূতি। তাদের অসমাপ্ত গল্প পূর্ণতা পেল সেই রাতে। তাদের সংসার হয়ে উঠল সাধারণ এবং শান্তিময়, যেখানে প্রেম ছিল সবচেয়ে বড় সম্পদ।
সিফাত এবং সুমির জীবনে এখন সত্যিকারের বসন্ত এসেছিল। তাদের বাসর ঘরের শীতলতা কেটে গিয়ে সেখানে এখন গভীর প্রেম এবং সম্মান বাসা বেঁধেছিল। সিফাতের ব্যবসা দিন দিন আরও উন্নতি লাভ করছিল। সুমির বিচক্ষণতা এবং সিফাতের পরিশ্রমের ফলস্বরূপ রহমত মোল্লার পরিবার এখন গ্রামে বেশ প্রতিপত্তিশালী হিসেবে পরিচিতি পেয়েছিল। রহমত মোল্লা এবং তার স্ত্রী সুমির প্রতি আর কোনো কটু কথা বলতেন না, বরং ছেলের এমন উন্নতি দেখে তারা সুমিকে এখন লক্ষ্মীর অবতার মনে করতেন। কিন্তু পুরনো অভ্যাস সহজে যায় না। অর্থের শান্তি আসলেও রহমত মোল্লার মনে জন্ম নিল নতুন এক আকাঙ্ক্ষা, বংশধর। একদিন দুপুরবেলা সিফাত দোকান থেকে বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছিল। রহমত মোল্লা ঘরে এসে বসলেন। তার মুখে তখন ব্যবসার প্রসঙ্গের চেয়েও বেশি ছিল ভবিষ্যতের চিন্তা। তোরা তো বেশ গুছিয়ে নিয়েছিস, সবকিছুই ভালো চলছে। হ্যাঁ আব্বা, সুমির বুদ্ধিতে সব হয়েছে। সুমির বুদ্ধি তো ভালো, কিন্তু এবার অন্য কিছু নিয়ে ভাবতে হবে। কি নিয়ে? আর কতদিন এভাবে চলবে? ঘর সংসারও দরকার। আমার নাতনিকে দেখতে হবে। তাদের তো বিয়েও হয়েছে প্রায় 1 বছর। এবার তো শুভ খবর শোনা। রহমত মোল্লার এই সরাসরি প্রশ্ন সুমিকে অস্বস্তিতে ফেলল। সুমি জানত তার বয়স 32। নতুন করে মা হওয়ার স্বপ্ন দেখা তার জন্য সহজ নয়। সে মুখ নিচু করে রইল। সিফাত তার বাবার এমন প্রশ্নে বিরক্ত হল। সে জানে এই চাপ দেওয়াটা অন্যায়। তার কাছে এখন সুমির মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন আব্বা, সব তো ঠিক চলছে। সব ঠিক চলছে মানে? বংশ না থাকলে এত সম্পত্তির মূল্য কি? তোর শ্বশুর সম্পত্তি দিয়েছে, কিন্তু সেটা তো পরের জন্মে ভোগ করবে। বংশের প্রদীপ। রহমত মোল্লার কথায় সুমির হৃদয়ে আঘাত লাগল। সে উঠে যেতে চাইল, কিন্তু সিফাত ইশারায় তাকে থামিয়ে দিল। এসব তুমি সুমিকে নিয়ে বলো না। আমাদের যখন হওয়ার হবে, এটা জোর করে হয় না। জোরের কথা বলছি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। সুমিরও তো বয়স হচ্ছে, আর কত অপেক্ষা করবি? সুমি আর সহ্য করতে পারল না। তার চোখের কোণে জল জমল। সে জানে তার বয়স এবং বিধবা জীবনের স্মৃতি এই সমাজে তাকে প্রতিনিয়ত তাড়া করবে। সে উঠে ঘর থেকে চলে যেতে চাইল। দাঁড়াও সুমি। সিফাত তার বাবার দিকে কঠোর দৃষ্টিতে তাকালো। তার কণ্ঠে ছিল সেই পুরনো দৃঢ়তা যা সে সম্পত্তি রক্ষার জন্য দেখিয়েছিল। তবে এবার সে তার ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য লড়ছে। আব্বা, আমি ব্যবসা করছি আমার আর সুমির ভবিষ্যতের জন্য। আমাদের ভালোবাসা বা সম্পর্কের ভিত্তি কোনো সন্তানের উপর নির্ভরশীল নয়। আমরা সুখী আছি। তোমার যদি বংশধরের চিন্তা থাকে, তবে সেটা আমাদের উপরে ছেড়ে দাও। সুমি আমার স্ত্রী, সে কোনো সন্তান জন্ম দেওয়ার যন্ত্র নয়। তুই এমন করে কথা বলছিস কেন? তোর ভালো চাইছি। ভালো চাইলে তুমি সুমিকে সম্মান দাও। আমাদের বিয়েটা টাকা দিয়ে শুরু হলেও এখন আমাদের সম্পর্ক ভালোবাসার। আর আমাদের সম্পর্ক নিয়ে তুমি আর কোনো প্রশ্ন তুলবে না। রহমত মোল্লা চুপ করে গেলেন। তিনি সিফাতের এই পরিবর্তিত রূপ দেখে অবাক হলেন। যে ছেলে একসময় তার কথায় সুমিকে অপমান করত, সেই ছেলে আজ সুমির জন্য তার বাবার বিরুদ্ধাচরণ করছে। রহমত মোল্লা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সিফাত সুমির কাছে গেল। সুমি তখন কাঁদছিল। দেখলে তো, আমি জানতাম এই বাড়িতে আমাকে আর সহ্য করবে না। আমার তো বয়স হয়েছে। চুপ করো সুমি, তুমি কেন এমন ভাবছো? আমার ভয় হয় যদি কোনোদিন। শোনো, আমাদের এই সম্পর্ক কারো শর্ত বা কারো চাহিদার উপর নির্ভরশীল নয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই যথেষ্ট। আমাদের সন্তান হোক বা না হোক, তুমি আমার স্ত্রী হিসেবে এই বাড়িতে থাকবে। তোমার বাবা ব্যবস্থা করে দিয়েছেন, আর আমি তোমাকে ভালোবাসি। সিফাত আলতো করে সুমির চোখের জল মুছে দিল। সে সুমিকে বোঝালো তাদের ভালোবাসাই এখন তাদের সবচেয়ে বড় শক্তি। এই চ্যালেঞ্জ তাদের সম্পর্ককে দুর্বল করবে না, বরং আরও মজবুত করবে। সিফাতের এই আন্তরিকতা সুমির সব ভয় দূর করে দিল। সে বুঝল তার স্বামী এখন সত্যিই তার পাশে আছে। সেই দিন থেকে রহমত মোল্লা আর কখনো সরাসরি সন্তানের বিষয়ে কোনো চাপ দেননি। তিনি বুঝতে পারলেন সুমি আর সিফাত এখন একজোট। তাদের সম্পর্কের বাঁধন এখন অর্থের চেয়েও শক্তিশালী। পরের দিন সকাল থেকেই সিফাতের মনকা দোকানে টিকছিল না। সে হিসেবের খাতা গুছিয়ে রেখে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। তার মনে তখন ব্যবসার অঙ্ক নয়, বরং সুমির হাসি দেখার একটা সহজ ইচ্ছে কাজ করছিল।
বেলা প্রায় ৩টে। সাধারণত এই সময়ে সে দোকান বন্ধ করে না, কিন্তু আজ সে সাহস করে দোকানের ঝাঁপ নামিয়ে দিল। সিফাত দ্রুত সাইকেল চালিয়ে গ্রামের বাজারে গেল। তার লক্ষ্য ছিল দুটি: এক, সুমির জন্য ১ ডজন সবুজ কাঁচের চুড়ি কেনা, যা সে কিছুদিন আগে শাড়ির সাথে মেলাতে দেখেছিল। ২, একটি তাজা বকুল ফুলের মালা, কারণ সে জানে সুমি বকুলের গন্ধ খুব পছন্দ করে। চুড়ি আর মালা কিনে সিফাত সাইকেল চালিয়ে বাড়িতে ফিরল। বাড়িতে তখন শাশুড়ি বারান্দায় বিশ্রাম নিচ্ছেন। সুমি উঠোনের কলপারে বাসন মাজছিল। সুমি সিফাতকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে অবাক হল। এত আগে ফিরে এলে শরীর খারাপ? না, মন খারাপ ছিল, তাই চলে এলাম। সিফাত হাসল। সে চুড়ি আর মালাটা কাপড়ের ভাঁজ থেকে বের করে সুমির দিকে বাড়িয়ে দিল। ধরো, তোমার জন্য। সুমি অবাক হয়ে তাকাল। সবুজ চুড়িগুলো সূর্যের আলোয় ঝিকমিক করছিল। বকুল ফুলের মিষ্টি গন্ধ মুহূর্তেই ছড়িয়ে পড়ল উঠোনে। এত সুন্দর কেন আনলে? এমনি, তুমি যে শাড়িটা পরো তার সাথে খুব মানাবে। সুমি লজ্জায় লাল হয়ে গেল। সে আর দেরি করল না, দ্রুত বাসনগুলো সরিয়ে হাত ধুয়ে নিল। সিফাত তার হাতের চুড়িগুলো পরিয়ে দিল। চুড়ির রিন ঝিনঝিন শব্দে তাদের প্রেম যেন নতুন করে বেজে উঠল। এরপর আলতো হাতে বকুল ফুলের মালাটি সুমির খোপায় পরিয়ে দিল। খুব মিষ্টি গন্ধ, ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, চলো। কোথায়? একবার গ্রামটা ঘুরে আসি সাইকেলে। সুমি প্রথমে ইতস্তত করল, লোক লজ্জার ভয়। এই বয়সে সাইকেলের পেছনে বসাটা হয়তো মানায় না। না না, লোকে কি বলবে? কেউ কিছু বলবে না, তুমি আমার স্ত্রী, চলো। সিফাতের চোখে ছিল ভালোবাসার জোর। সুমি আর মানা করতে পারল না। সে হাসি মুখে রাজি হল। সিফাত সাইকেলটা বের করল। সুমি সাবধানে পেছনের সিটে বসল। সিফাত আলতো করে সাইকেল চালানো শুরু করল। গ্রামের মেঠো পথ ধরে তাদের যাত্রা শুরু হলো। বিকেল গড়িয়ে আসছে, আকাশ জুড়ে কমলা হলুদ রঙের খেলা। সাইকেলের গতি ছিল ধীর। চারপাশের ধান ক্ষেত, পুকুর আর গ্রামের মেঠো বাড়ির ছবিগুলো যেন স্বপ্নের মতো লাগছিল। সুমির খোলা চুলে বকুল ফুলের ঘ্রাণ আর সবুজ চুড়ির আওয়াজ সিফাতের মনকে শান্তিতে ভরিয়ে দিচ্ছিল। ধীরে চালাও। পড়ে যাবে না তো? শক্ত করে ধরো। ধরেছি। সুমি সিফাতের কাঁধে আলতো করে হাত রাখল। সেই স্পর্শ ছিল নির্ভরতার। গ্রামের পথে দু একটি মানুষ তাদের দেখল, কিন্তু তাদের চোখে কোনো কৌতূহল ছিল না, ছিল কেবল এই সুখী দম্পতির প্রতি এক ধরনের মুগ্ধতা। সাইকেলটি যখন গ্রামের পুকুর পাড়ির বাঁধানো ঘাট দিয়ে যাচ্ছিল, তখন সুমি মৃদু স্বরে বলল, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। মনে হচ্ছে যেন নতুন জীবন পেলাম। সুমি সিফাতের পিঠে মাথা রাখল। তাদের ভালোবাসা ছিল গ্রামীণ নরম মাটির মতো, যেখানে অহংকার বা লোভের কোনো কঠিন পাথর ছিল না। ছিল শুধু সবুজ চুড়ি আর বকুল ফুলের মতো সহজ সরল মুগ্ধতা। সাইকেলের মৃদু ঘণ্টাধ্বনি যেন তাদের ভালোবাসার গান গাইছিল। সেই মুহূর্তের নির্মল আনন্দই ছিল তাদের ছিমছাম গ্রাম্য জীবনের ভালোবাসার সেরা অধ্যায়। সাইকেলে গ্রাম ঘুরে আসার পর সিফাত আর সুমির মধ্যেকার সম্পর্ক এক নতুন স্তরে পৌঁছালো। তাদের প্রেম এখন শুধু হৃদয়ে নয়, প্রতি মুহূর্তের চলাফেরায় আর ছোট ছোট ইশারায় প্রকাশ পেত। সিফাতের মনে এখন একটাই লক্ষ্য, সুমিকে খুশি রাখা এবং তার জন্য একটি সুরক্ষিত আরামদায়ক জীবনের ব্যবস্থা করা। মনে পড়ে আজমত সাহেব সম্পত্তি হস্তান্তরের সময় রহমত মোল্লাকে যে নগদ অর্থ দিয়েছিলেন, তা মূলত এই পরিবারকে পাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হয়েছিল। সেই টাকা এতদিন রহমত মোল্লার হাতেই ছিল, যিনি তা অন্য কাজে লাগানোর পরিকল্পনা করছিলেন। কিন্তু সিফাতের মনে এখন সেই লোভী চিন্তা আর নেই। একদিন রাতে সিফাত তার ব্যবসার হিসাব শেষ করে সুমির পাশে এসে বসল। একটা কথা ভাবছিলাম। কি? কি ব্যবসা নিয়ে কিছু? না, এটা শুধু আমাদের দুজনের জন্য। সুমি কৌতূহলী হয়ে সিফাতের দিকে তাকালো। তোমার বাবা আমাদের যে টাকাটা দিয়েছিলেন বাড়ি বানানোর জন্য, সেই টাকাটা এখনো অব্যবহৃত। আব্বা তো বলেছিলেন পাকা বাড়ি বানানোর জন্য। হ্যাঁ, আমি সেই বাড়িটা বানাতে চাই তোমার জন্য, তোমার মনের মতো করে। এই বাড়িতে অনেক কষ্ট করেছো তুমি। সুমির চোখ ছলছল করে উঠল। সিফাত যখন তাকে শুধু টাকার জন্য বিয়ে করেছিল, তখন সে স্বপ্নেও ভাবিনি যে সিফাত একদিন তার জন্য এত বড় উদ্যোগ নেবে। কিন্তু এত টাকা তোমার আব্বা কি বলবেন? এটা আমাদের দুজনের টাকা, তুমি আর আমি এই বাড়ির মালিক, আব্বা মেনে নেবেন। সুমি মাথা নেড়ে সম্মতি জানালো। তার চোখে তখন ভালোবাসার দীপ্তি।
পরের দিন সকালেই সিফাত তার বাবার কাছে পাকা বাড়ি তৈরির প্রস্তাব পেশ করল। আব্বা, আমি বাড়ি বানানোর কাজ শুরু করতে চাই। হঠাৎ এখন কেন? টাকাটা তো অন্য কোথাও লাগাতে পারতিস। না, সুমির জন্য একটা ভালো ঘর তৈরি করা দরকার। তাছাড়া তোমারও তো পুরনো বাড়িতে কষ্ট হয়। সিফাত চালাকি করে তার বাবার আরামের কথা বলল। রহমত মোল্লা প্রথমে কিছুটা ইতস্তত করলেন, কিন্তু সিফাতের চোখে সেই পুরনো দৃঢ়তা দেখে আর সম্পত্তি হারানোর ভয়ে শেষ পর্যন্ত রাজি হলেন। তিনি জানেন এই সম্পত্তি এখন সুমির নামেও যৌথভাবে রয়েছে, তাই সিফাতের অমতে কিছু করা অসম্ভব। ঠিক আছে, তাহলে মিস্ত্রিকে খবর দে, কিন্তু সব হিসাবপত্র যেন ঠিক থাকে। তুমি সব হিসাব রাখবে? সুমি আর সিফাত মিলে শুরু করলো তাদের স্বপ্নের নীড় তৈরি করার কাজ। সুমি নিজের হাতে ইট আর বালির হিসাব রাখত, সিফাত নিজে দাঁড়িয়ে থেকে রাজমিস্ত্রির কাজ দেখত। তাদের এই যৌথ প্রচেষ্টা পুরো গ্রামকে অবাক করে দিল। মানুষ দেখল এই অসমবয়সী দম্পতির মধ্যে কতটা নিবিড় বোঝাপড়া। সুমি সিফাতকে নিয়ে নতুন বাড়ির নকশা তৈরি করত। রান্নাঘরটা এইদিকে হলে ভালো হতো, আলো বাতাস আসবে। ঠিক আছে। আর আমাদের ঘরটা? সেটা হবে সবচেয়ে সুন্দর, ছিমছাম। সিফাত হাসল। তাদের প্রতিটি আলোচনা ছিল ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন দিয়ে মোড়ানো। এই বাড়ি তৈরি যেন শুধু ইট সিমেন্টের গাঁথুনি ছিল না, এটি ছিল তাদের সম্পর্কের প্রতীক, যা পুরনো অপমানের ভিত্তি থেকে উঠে এসে ভালোবাসার মজবুত দেয়ালে রূপ নিচ্ছিল। 6 মাস পর বাড়ি তৈরি শেষ হলো। পুরনো টালির চালার জায়গায় উঠে এলো পাকা সুন্দর একটি বাড়ি। উঠোনের একপাশে সুমি নিজের হাতে ছোট একটি ফুলের বাগান তৈরি করল, যেখানে বকুল ফুলও ছিল। শুভ দিনে গৃহপ্রবেশের আয়োজন হলো। আজমত সাহেব এলেন। রহমত মোল্লা সমাজে মুখ তুলে দাঁড়ালেন। তার ছেলের সফল ব্যবসা এবং পাকা বাড়ি নিয়ে এখন তার গর্ব হয়। গৃহপ্রবেশের দিন রাতে সিফাত সুমিকে নিয়ে তাদের নতুন ঘরে প্রবেশ করল। সেই ঘরের দরজা আর জানালার নকশা তারা দুজনে মিলে তৈরি করেছিল। মৃদু আলোয় ঘরটি ঝলমল করছিল। এই নাও সুমি, তোমার স্বপ্ন, তোমার সম্মান। এটা শুধু আমার স্বপ্ন নয়, এটা আমাদের ভালোবাসা। সুমি সিফাতের হাত ধরল। তাদের নতুন বাড়ি ছিল তাদের প্রতিজ্ঞার ফল। এই ঘর তাদের সম্পর্কের শীতল শুরুকে উষ্ণ সমাপ্তি দিয়েছিল। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরল। তাদের সম্পর্ক পূর্ণতা পেল সেই রাতে, নতুন বাড়িতে, ভালোবাসার মজবুত ভিতের ওপর। নতুন বাড়িতে সুমি এবং সিফাতের দিনগুলি ছিল এক নতুন দিগন্তের মতো। তাদের প্রেম ছিল তাদের পরিবারের সবচেয়ে বড় ঐশ্বর্য। সিফাতের ব্যবসা আরও প্রসারিত হলো। সুমি হয়ে উঠল সিফাতের নীরব পরামর্শদাতা, যার কথায় সিফাত সবসময় আস্থা রাখত। তাদের জীবন ছিল এখন পরিপূর্ণ। তাদের গৃহপ্রবেশের পর কেটে গেল আরও কিছুদিন। রহমত মোল্লা এখন সিফাতকে নিয়ে গর্বিত। তিনি মাঝে মাঝে ভালোবাসার সুরের নাতি নাতনির কথা তুলতেন, তবে আগের মতো কোনো চাপ দিতেন না। তিনি জানতেন সিফাত এখন সুমির ব্যাপারে সংবেদনশীল। সিফাত, এখন তো সব ঠিক হলো, ব্যবসা, বাড়ি, এবার তো একটা কিছু ভালো খবর দিবি। সব আল্লাহর হাতে আব্বা, যখন হবে তখন হবে, আমরা তো সুখে আছি। সিফাতের উত্তরে ছিল গভীর সন্তুষ্টি। সে আর কোনোদিন সন্তান না হলেও সুমিকে ছেড়ে যাবে না, এই বিশ্বাস সুমির মনে ছিল অটুট। কিন্তু সম্প্রতি সুমির শরীরে কিছু পরিবর্তন আসছিল। খুব ভোরে ঘুম থেকে উঠলেই তার পা গুলিয়ে উঠত, ক্লান্তি তাকে ঘিরে ধরত। সুমি প্রথমে ভেবেছিল বয়স বাড়ছে, হয়তো তাই শরীরের এমন দুর্বলতা। সে বিষয়টি সিফাতকে জানতে দিত না, কারণ সে ভয় পেত। একদিন সকালে সুমি রান্নাঘরে কাজ করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। সিফাত দ্রুত এসে তাকে ধরে ফেলল। সুমি, কি হয়েছে তোমার? কিছু না, একটু মাথা ঘুরেছিল, দুর্বল লাগছে। দুর্বলতা কেন? তুমি তো সবসময় ঠিক মতো খাও। সিফাত জোর করে সুমিকে বিছানায় শুইয়ে দিল। শাশুড়িও ছুটে এলেন। তিনিও সুমির ফ্যাকাশে মুখ দেখে চিন্তিত হলেন। আমার মনে হয় তোমার শরীরটা ভালো নেই বৌমা। সেদিন বিকেলেই সিফাত একজন গ্রামের স্বাস্থ্যকর্মীকে বাড়িতে নিয়ে এলো। স্বাস্থ্যকর্মী সুমির শারীরিক অবস্থা পরীক্ষা করলেন। তার মুখে ছিল এক রহস্যময় হাসি। চিন্তা করবেন না, দুর্বলতা কেটে যাবে। কেন এমন হচ্ছে? এ তো আনন্দের দুর্বলতা, সুমি আপা মা হতে চলেছে। এই কথা শুনে পুরো ঘর যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আজমত সাহেব এবং শাশুড়ি আনন্দে চিৎকার করে উঠলেন। নাতি আসছে, বংশের প্রদীপ। কিন্তু সিফাত এবং সুমি তখন একে অপরের দিকে তাকিয়েছিল। তাদের চোখ তখন জলে ভরা। এই মুহূর্তের জন্য তারা কোনোদিন জোর করেনি, কিন্তু তাদের গভীর ভালোবাসা যেন সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে তাদের জীবনে এই সুখবর নিয়ে এলো। সিফাত সুমির পাশে বসল। তার চোখ তখন শুধু কৃতজ্ঞতা আর আনন্দ। সুমির দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, তুমি আমাকে কি দিলে সুমি? আমি তোমাকে ঘৃণা করেছিলাম, আর তুমি আমাকে এত বড়
আনন্দ দিলে। এটা আমাদের দুজনের ভালোবাসা। সুমি জানত তার বয়স নিয়ে তার মনে যে চাপা ভয় ছিল, এই সুখবর সেই ভয়কে চিরতরে মুছে দিল। তার বিধবা জীবনের দুঃখ, সিফাতের দেওয়া অপমান সবকিছু যেন এই মুহূর্তে তুচ্ছ মনে হল। সিফাত আনন্দ সামলাতে পারল না, সে সুমিকে জড়িয়ে ধরল। এই আনন্দ ছিল তাদের সম্পর্কের চূড়ান্ত বিজয়। যে সম্পর্ক শুরু হয়েছিল ঘৃণা আর অর্থের লোভে, তা আজ পরিপূর্ণতা পেল এক নতুন জীবনের আগমনের সংবাদে। সুমির গর্ভধারণের খবর রহমত মোল্লার বাড়িতে যেন এক নতুন উৎসব নিয়ে এলো। যে সুমিকে একসময় বুড়ি বলে অপমান করা হয়েছিল, আজ সেই হয়ে উঠল এই পরিবারের সবচেয়ে আদরের মানুষ। সিফাতের সেবার কোনো কমতি ছিল না। সে ব্যবসার কাজ গুছিয়ে রেখে বেশিরভাগ সময় সুমির পাশে থাকত। সিফাত এখন সুমির সামান্যতম কষ্টেও অস্থির হয়ে উঠত। সে নিজের হাতে সুমির জন্য ফল কেটে আনত, আর তার বাবার দেওয়া বুড়ি অপমানের প্রায়শ্চিত্ত করত প্রতি মুহূর্তের যত্নের মাধ্যমে। তোমার কিছু খেতে ইচ্ছে করছে? বলো তো আমাকে। না, সব ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। কেন চিন্তা করব না? এই বয়সে তোমার এত কষ্ট হচ্ছে, সব আমার জন্য। না, এটা আনন্দের কাজ, আর তোমার ভালোবাসা আমার পাশে আছে। তাদের এই কথোপকথনগুলি ছিল তাদের অতীতের তিক্ততা ভুলে যাওয়ার প্রতীক। শাশুড়িও সুমির প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। তিনি নিজের হাতে সুমির জন্য পথ্য তৈরি করতেন। আজমত সাহেবও নিজের মেয়ের এই সুখবরে নিশ্চিন্ত হলেন। তিনি বুঝতে পারলেন সিফাত এখন শুধু সম্পত্তির লোভে নয়, সত্যিকারের ভালোবাসায় তার মেয়েকে গ্রহণ করেছে। দীর্ঘ 9 মাস প্রতীক্ষার পর সেই শুভ দিনটি এলো। শীতের শেষ রাত। সুমির প্রসব বেদনা শুরু হল। সিফাত অস্থির হয়ে উঠল। নতুন পাকা বাড়িতে তখন সবাই জেগে আছে। রহমত মোল্লা দুশ্চিন্তায় বারবার আল্লাহর নাম নিচ্ছিলেন। গ্রামের ধাত্রী এবং শাশুড়ির তত্ত্বাবধানে প্রসবের কাজ চলল। সিফাত ঘরের বাইরে দাঁড়িয়েছিল। তার চোখ তখন উদ্বেগ এবং ভয়ে ভরা। সে শুধু চাইছিল তার স্ত্রী যেন সুস্থ থাকে। তার কাছে এখন সন্তানের চেয়েও সুমির জীবন বেশি মূল্যবান। সুমিকে সুস্থ থাকতে হবে, তাকে কিছু হতে দেওয়া যাবে না। শান্ত হ বাবা, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ ছিল তীব্র, যা মুহূর্তের মধ্যে সব চিন্তা, ভয় এবং অতীতের সব তিক্ততাকে ধুয়ে মুছে দিল। ধাত্রী বেরিয়ে এসে হাসি মুখে জানালেন, ছেলে হয়েছে, লক্ষ্মী ছেলে, মা আর ছেলে দুজনেই সুস্থ। চেঠি হয়েছে। রহমত মোল্লা আনন্দে কেঁদে ফেললেন। তিনি নাতি পেয়েছিলেন। সিফাত সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করল। সে দেখল সুমি ক্লান্ত মুখে শুয়ে আছে, কিন্তু তার চোখে তখন এক নতুন মায়ের উজ্জ্বলতা, আর তার কোলে শুয়ে আছে তাদের প্রথম সন্তান। সিফাত সন্তানের দিকে তাকাল না। সে আগে সুমির কাছে গিয়ে তার কপালে আলতো করে চুমু খেল। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমরা দুজনেই ভালো আছি। সিফাত এবার সন্তানকে কোলে তুলে নিল। তার চোখে জল। এই সন্তান ছিল তাদের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। সিফাত আর সুমির জীবনের অপূর্ণতা আজ পূর্ণ হল। কয়েকদিন পর নতুন সন্তানের নামকরণের আয়োজন হল। রহমত মোল্লার ইচ্ছে ছিল তার নিজের বংশের নামে ছেলের নাম রাখা হোক, কিন্তু সিফাত এবং সুমি দুজনে মিলে অন্য সিদ্ধান্ত নিল। আব্বা, আমরা ছেলের নাম রাখবো আতিক, আর তার পুরো নাম হবে আতিক রহমান। এই নামে ছিল রহমত মোল্লার প্রতি সম্মান, আবার ছিল না কোনো বাড়তি লোভের চিহ্ন। সেই রাতে নতুন সন্তানের পাশে বসে সিফাত সুমির হাত ধরল। তাদের সম্পর্কের গল্প প্রায় শেষের দিকে। সুমি, আমার মনে আছে তুমি বলেছিলে সম্মান আর ভালোবাসা না পেলে তুমি নিজেকে টাকার ভাড়ার বানাবে না। তুমি প্রমাণ করেছো যে তুমি আমাকে সম্মান করো। তোমার জন্য আমি সব পেয়েছি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সন্তান আমাদের ভালোবাসার উপহার, আর তোমার বয়স এখন আমার কাছে তা কোনো বিষয় নয়। তুমি আমার স্ত্রী। তাদের সম্পর্ক শুরু হয়েছিল ঘৃণার আগুনে, কিন্তু সেই আগুন পুড়িয়ে দিয়েছিল লোভ আর অহংকারকে। বাকি ছিল খাঁটি সোনা, যে সোনা বাঁকা হলেও মূল্যবান। সুমি আর সিফাতের অসমবয়সী দাম্পত্য ছিল গ্রামের সবার জন্য এক শিক্ষা। তাদের ভালোবাসা প্রমাণ করল জীবনের দ্বিতীয় অধ্যায়ে সবসময় প্রথমটির চেয়ে করুণ হয় না, বরং সেখানে যদি মর্যাদা থাকে তবে প্রেম অবশ্যই খুঁজে নেয় তার সঠিক পথ। আর সেই বাড়িতে এখন আর কোনো চাপা গুঞ্জন নেই, আছে শুধু সন্তানের কলরব, যা প্রমাণ করে ভালোবাসা আর সম্মানের জোরে তারা সমাজের সব কটু কথাকে পেরিয়ে এসেছিল।